আমরা ক্লাস করতেছিলাম এমএস জীবনের মধ্যে মাস্টারিং ইন জাভাস্ক্রিপ্ট উইথ রিঅ্যাক্ট। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। আমরা এখানে আমাদের ফোর্থ ক্লাস লিখলাম এবং এরই মাঝে আমরা চলে যাচ্ছি এবং এখানের মধ্যে আমরা নিউ থেকে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিচ্ছি। আমরা এটার নাম দিচ্ছি ফোর্থ ক্লাস ডট জেএস হবে, তাই তো? ডট জেএস। এবার আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা আমাদের ভিএস করে রান করে ফেলতেছি। ইয়েস, সর্বশেষ ক্লাস এবং প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই তিনটা ক্লাসের মধ্যে আমরা কি সম্পন্ন করেছি? প্রথমেই আমরা সম্পন্ন করেছিলাম ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছি, জাভাস্ক্রিপ্ট সেটআপটা কমপ্লিট করেছি, তারপর আমরা ভেরিয়েবল চিনেছি এবং ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, তাই তো? এবং ভেরিয়েবলের উপরে কিছু ম্যাথ ফাংশন, কিছু ম্যাথও আমরা করেছিলাম গত ক্লাসে। আপনারা কি সম্পূর্ণ প্র্যাকটিসগুলো কি সম্পূর্ণ করেছেন? সম্পূর্ণ প্র্যাকটিসটা সম্পন্ন করেছেন। আচ্ছা, তা আজকের ক্লাসে আমরা গত ক্লাসের একটা ছোট্ট একটা পার্ট আমাদের অবশিষ্ট রয়ে গেছে, সেটা আমরা আলোচনা করব। আপনি কি নাম্বার সিস্টেম সম্পর্কে জানেন? নাম্বার সিস্টেম আমরা যারা মানে এইচএসসি পরীক্ষা দিয়েছি, একাদশ শ্রেণীতে আমাদের আইসিটি বই ছিল। আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের মধ্যে নাম্বার সিস্টেম নামক একটা অধ্যায় ছিল। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি ছিল। এই সংখ্যা পদ্ধতি কত প্রকার কে বলতে পারবেন? নাম্বার সিস্টেম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তারপর 2 নাম্বার হচ্ছে, বলেন আপনারা, সমস্যা নাই, বাইনারি। এটা আমাদের একটু জেনে রাখা উচিত, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অক্টাল, ইয়েস হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হবে না, MAL হবে না, MEL হবে, হেক্সাডেসিমেল, সমস্যা নেই। ডেসিমেল সংখ্যা পদ্ধতি ভিত্তিগত কে বলতে পারবেন? হ্যাঁ, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, আর ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান হচ্ছে 0, 1, 2, তারপর হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9 আর আছে, মানে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা রয়েছে এগুলাকে বলা হয় ডেসিমেল সংখ্যা। বুঝতে পেরেছি? আর এটার ভিত্তি বা বেস হচ্ছে 10। আর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? 2। হ্যাঁ, 0 এবং 1 হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির মান। আর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? 8, এবং সেগুলো হচ্ছে 0 থেকে 0 to 7। এই যে এর মাঝখানে 0, 1, 2, 3, 4, 5, 6 and 7। আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে, আমরা আগে ভিত্তিটা লিখে ফেলি, ভিত্তি হচ্ছে তার 16 আর তার ভ্যালু হচ্ছে 0 to 9। তাহলে 0 to 9 এখানে কয়টা হয়েছে বলেন তো? 10টা। 9 পরে হচ্ছে 10, আমি আগে লিখি তারপর আপনারা বুঝতে পারবেন। 11, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 13, দেন 14, 15। এই যে এই 0 থেকে 15 পর্যন্ত কয়টা হয় বলেন তো? 16টা। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের মান, কিন্তু হেক্সাডেসিমেলে কিন্তু এভাবে 10, 11, 12, 13, 14, 15 লেখা হয় না। এই 10-এর পরিবর্তে আপনাকে লিখতে হবে A, আর 11-এর পরিবর্তে আপনাকে লিখতে হবে B, 12-এর পরিবর্তে লিখবো আমরা C। যারা সংখ্যা পদ্ধতি জানেন না তারাও মানে বুঝতে পারেন, এখন না পারলেও সমস্যা নেই, ভাইয়া ডিটেলস বলে দিচ্ছি।
এটা হচ্ছে ডি, এটা হলো ই, আর এটা হচ্ছে এফ। আর সংখ্যা পদ্ধতি সাধারণত বড় হাতের লিখে, ছোট হাতে লিখলেও হয়, তবে গুড প্র্যাকটিস না। তাহলে আমরা হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির মানগুলা কি বুঝতে পেরেছি? ওকে, এগুলাকে আমরা কমেন্টস করে রাখি, এগুলাকে কমেন্টস করে ফেলতেছি। তো এই কমেন্টস করার পর আমরা এবার আসি, আমি এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান লিখব। ভেরিয়েবল দিলাম var ডেসিমেল, DECIMAL, ডেসিমেল, অথবা ডেসিম লিখলাম। হ্যাঁ, ডেসি না হয় এটা জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ইয়ে আছে, তো আপনার কি জানি বলা হয়, এটা ভুলে গেছি। আচ্ছা, ডেসিমেল, তো ডেসিমেল ডেসি লিখলাম। ডেসিমেলের মানটা যদি আমি লিখি 49, এটা কি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান, নাকি অক্টাল, নাকি বাইনারি, নাকি হেক্সাডেসিমেল? ডেসিমেল, কারণ যেই সংখ্যাগুলো 0 থেকে 9, 0 থেকে 9 এগুলা দ্বারা গঠিত হবে, সেটা হচ্ছে ডেসিমেল। তারপর আমি বাইনারি একটা লিখতেছি, var বাইনারি, BIN লিখলাম, ইকুয়াল টু, বাইনারি হচ্ছে 0 এবং 1, আমি 1 0 লিখলাম 10, বা 0 1ও লিখতে পারি, 1 0 1 0 লিখলাম। var হেক্সা বা অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতির মান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে ভাইয়া যদি এটা 49 লিখি, এটা কি আমার 0 থেকে 7-এর মধ্যে আছে, নাকি 0 থেকে 9-এর মধ্যে আছে? হ্যাঁ, না, 0 থেকে 7-এর মধ্যে নাই। দেখেন 9টা হচ্ছে আমার ডেসিমেল। তো আমাদেরকে 0 থেকে 7 যে অঙ্কগুলো রয়েছে বা সংখ্যাগুলো রয়েছে, ওইগুলো দ্বারা যদি আমরা কোনো একটা সংখ্যা বানাই, তাহলেই সেটা অক্টাল হবে। তাহলে আমি 4 6 দিলাম, তাহলে এটা হচ্ছে কি অক্টাল। আমি যদি 4 7 দিই, তাহলে এটা অক্টাল। অথবা আমি যদি এখানের মধ্যে 5 7 দিই, তাহলে সেটা হচ্ছে অক্টাল। 7-এর উপরে যদি কোনো একটা মান দিই, তাহলে সেটা আর অক্টাল থাকবে না, সেটা হয়ে যাবে ডেসিমেল। ওকে, দেন আমি লিখতেছি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের মান হচ্ছে 0 থেকে 9, তাহলে আমি 0 থেকে 9-এর মধ্যে লিখলাম, মনে করেন 8 9। তারপর হচ্ছে আমি মনে করতেছি এখানের মধ্যে 13 থাকবে, তো 13 লিখবো নাকি 13-এর পরিবর্তে ডি লিখবো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমেল মান। তো আমরা একটু দেখি, কেউ যদি জয়েন করতে চায় তাকে অ্যাপ্রুভ করে নেই। ওকে, তো এখানে আমাদের একটা কনফিউশন তৈরি করতেছে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা খুব ইজিলি বুঝতেছি, যাই লিখি সেটাই হচ্ছে ডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দেখতে 0 এবং 1-এর মধ্যে থাকলেই সেটা হচ্ছে বাইনারি, কিন্তু অক্টালটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। অক্টাল এবং হেক্সাডেসিমেল নিয়েই আমার এই প্রোগ্রামিং জগতে, আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন তখন অক্টাল এবং হেক্সা নিয়ে প্রবলেম ফেস করবেন, ডেসিমেল এবং বাইনারি নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেলটাকে সলভ করি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আপনার এই যে 5 7 দিয়েছি, এটা তো আমার অক্টালও হতে পারে, ডেসিমেলও হতে পারে, তাই না? অক্টালও হতে পারে, ডেসিমেলও হতে পারে। তো এটা যে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, তা বোঝানোর জন্য ওর সামনে একটা জিরো দিব। যখন আমরা সামনে একটা জিরো দিব, জিরো দেওয়ার পর সেটা হয়ে যাবে অক্টাল সংখ্যা পদ্ধতি। সেটা কি হয়ে যাবে? অক্টাল। তো এখানে আমাদের যে আমি জিরো দেওয়ার মাধ্যমে 5 7-কে বুঝাইছি যে তুমি হচ্ছে অক্টাল। এখন বলেন ভাই, ডেসিমেলের সামনে যদি জিরো দেই, এটা কি অক্টাল হয়ে যাবে? না। দেখেন জিরো দেওয়ার পর এখানে আমাদের একটা ভুল ধরতেছি কিনা, আমি আবারও দেখাই। জিরোটা যখন কেটে দিয়েছি, এখানে আমাদের কি রেড যেই একটা ঢেউর মতো তৈরি হয়েছে, সেটা কি আছে? নাই। এটা এখন ডেসিমেলে ঠিক আছে। আমি যখনই জিরো দিয়েছি তখন সে বলতেছে তোমার এটা অক্টাল এখনো হয়নি। অক্টাল হতে হলে অবশ্যই এটা 9-এর চেয়ে, আর একটু জুম করব। আচ্ছা, ইয়েস, আমার এটা 7-এর চেয়ে বড় হয়ে গেছে, এই জন্য সে মেনে নিতে পারতেছে না যে ডেসিমেল এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এই জন্য সে ভুল ধরতেছে। সো আমি এটা সামনে থেকে জিরো কেটে দিলাম। তাহলে আমরা কি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা কি লিখতে পারবো? ইয়েস। তারপর আমরা সেই হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের মধ্যেও কিন্তু একটা ভুল ধরতেছে যে তুমি যে এখানে আমাদের ডি লিখছো, কি করলা, এই যে এখানে আমাদের একটা ঢেউ দিয়ে দিচ্ছে। তো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 এবং x, বড় হাতের x অথবা বড় হাতের
ছোট হাতের এক্স যেটাই লিখি আমাদের এটা হেক্সাডেসিমেল করে নেবে। এই 0 এবং এক্স এর মাধ্যমে বোঝাচ্ছে এরপরে যে সংখ্যাটা আমরা লিখেছি সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। আসেন আমরা এগুলো একটু চেক করি। হ্যাঁ, কনসোল। হ্যাঁ অবশ্যই ভাইয়া। যদি আমি 577 লিখি তাহলে সেটাও তো অক্টাল, তাহলে তার আগেও কি 0 দিতে হবে? কোনটা ভাইয়া? 577 লিখি? জি দিতে হ্যাঁ, হবে। আমরা যদি শুধু 577 লিখি সেটা অক্টাল না, এটাকে সে ডেসিমেল ধরে নেবে। কি ধরে নেবে? ডেসিমেল। ডিফল্টভাবে সে ডেসিমেল, সকল সংখ্যাকে ডেসিমেল ধরে নেবে। 1010 লিখলে সেটা বাইনারি। বাট আপনি যখন 10-র বাহিরে কোনো সংখ্যা লিখবেন সেটা আপনার ডেসিমেল হিসেবে সে ধরে নেবে। আপনাকে অক্টাল হিসেবে বোঝানোর জন্য অবশ্যই সামনে 0 দিতে হবে। তা আমি এখানে কনসোলটা লক করে ডেসিকে আমি কনসোল করলাম। দেখি তো আনসারটা কি আসতেছে। এই দেখেন 49, মানে আমার ডেসিমেলে এটার আনসার হচ্ছে 49। আমি এটাকে ডুপ্লিকেট করলাম এবং পরবর্তী লাইনে আমি বাইনারিকে রান করব। BIN বাইনারি। দেখেন বাইনারিতেও কোনো সমস্যা হয়নি, 1010 রান করেছে। দেন ভাইয়া রান করতেছি অক্টাল, OCT অক্টাল। কন্ট্রোলটা এন দিলাম। দেখেন তো আনসার কি 57 এসেছে, 577 এসেছে নাকি 383 আসছে? হ্যাঁ, এই 383টা হচ্ছে আমার ডেসিমেল আনসার। আমার ব্রাউজার অথবা এখানের মধ্যে আপনি যা প্রিন্ট করবেন সে কিন্তু অক্টাল বা ডেসিমেল অথবা অক্টাল বা বাইনারি বা হেক্সাডেসিমেল আনসার দেখাবে না। ও সরাসরি আপনাকে ওই যে অক্টালের যে আনসারটা সেটাকে ডেসিমেলে রূপান্তর করে দেখাবে। যেমন ভাই এখানে আমাদের 47 লিখলাম, এই যে 47 লিখলাম, কন্ট্রোলটা এন দিচ্ছি, তার আনসারটা চলে আসছে 39। এই অক্টালে 47 মানে হচ্ছে বাইনারিতে ডেসিমেলে 39। বুঝতে পেরেছি? তারপর আমি এখানের মধ্যে এসে হেক্সাডেসিমেলকে রান করতেছি। হেক্সাডেসিমেলে আনসারটা হচ্ছে এই যে আমাদের এটা কি 0x বাদে, 0x মানে হচ্ছে হেক্সা, 89D মানে হচ্ছে এটা 2205। অথবা ভাইয়া যদি শুধু ডি দেই, আপনারা দেখেন শুধু ডি মানে কত? 13। এখন দেখেন আপনি আনসারটা কত আসে। শুধু ডি মানে হচ্ছে কত? 13 চলে আসছে। আমি যদি শুধু ই দেই, ছোট হাতের ই দিলেও চলবে, সমস্যা নেই। দেখেন ই মানে হচ্ছে 14। তা আমরা কি এভাবে কি সংখ্যা পদ্ধতির যে মানগুলা কি লিখতে পারবো? আপনাকে শুধু অক্টালটা এবং হেক্সাডেসিমেলটা জানলে চলবে। অক্টাল এবং হেক্সাডেসিমেল ডিক্লেয়ার করা হয় 0 দিয়ে অক্টাল আর 0x দিয়ে হেক্সা। এতটুকু কি মনে থাকবে? এর চেয়ে যে অ্যাডভান্স যে টপিকসগুলো রয়েছে এগুলো যখন আমরা ম্যাথ করব তখন আমরা বুঝতে পারবো, তখন আমরা ডিটেলস আলোচনা করব। এবার আমরা নতুন আলোচনায় আসি। এগুলাকে আমি মুছে দিচ্ছি, আপনাদের এগুলা রাখার দরকার নাই। এখন আমরা জানবো জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে। আপনারা কিন্তু এখন আর আপনারা বিগিনার লেভেলের নাই, বিগিনারের মধ্যে একটু অ্যাডভান্স আছে না, ওই লেভেলে আপনারা চলে যাচ্ছেন। কারণ আপনারা বাইনারি, আপনারা ভেরিয়েবল লিখতে পারেন, ডাটা টাইপ সম্পর্কে জেনেছেন, আপনারা বিভিন্ন ফাংশন সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন। তো এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অপারেটর। অপারেটর কি, কে বলতে পারবেন? জাভাস্ক্রিপ্ট অপারেটর। জাভাস্ক্রিপ্ট অপারেটর। আচ্ছা, আমি আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমি কি আপনাদের ক্লাসগুলো কি বেসিকের পাশাপাশি অ্যাডভান্স লেভেলে নিব নাকি শুধু বেসিক করায় করায় যাব? কারণ আমি যদি শুধু বেসিক করাই তাহলে তো আমাদের ইউটিউবের কোর্সই হয় অথবা একটা রেকর্ডেড ক্লাসের ভিডিও হয়। তা আমি চাচ্ছি আপনাদেরকে বেসিক শেষ করে যদি একটু অ্যাডভান্স লেভেলে যাই, তো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, যখন আমি বেসিক করে খুব সুন্দর আরামে ক্লাস করে, যখন অ্যাডভান্স করে তখন বলে ভাই এগুলো আমার মাথার মধ্যে ড্রপ খেয়ে খেয়ে এগুলো আকাশে উড়ে যাচ্ছে, আমি আর জাভাস্ক্রিপ্ট শিখবো না, খুব কঠিন লাগে। তা আপনারা যদি বলেন রিস্ক নিতে, তাহলে ভাইয়া এমন অ্যাডভান্স লেভেলে যাব, মানে বেসিকগুলো কভার করে অ্যাডভান্সে যাবে। যদি আপনারা প্র্যাকটিস করেন, ক্লাসে মনোযোগ দেন, তাহলে আপনাদের জন্য এগুলো খুব ইজি হবে। এবং আমি যেটা আলোচনা করি সেটা চেষ্টা করি একদম ডিটেলস আলোচনা করার জন্য। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আর আমি যদি অ্যাডভান্সে যাই, আপনাদের এই জাভাস্ক্রিপ্ট নিয়ে আমার 15টা ক্লাস করানোর প্ল্যান ছিল। কয়টা ক্লাস?
15টা ক্লাস, এবং এই 15টা ক্লাস আমার 1 মাসের মধ্যে আমি শেষ করার প্ল্যান, তারপর আমি রিয়েক্ট শুরু করব। আর যদি বলেন যে ভাই আপনি অ্যাডভান্স সহ দেখান, তাহলে হয়তো এটা 15টা ক্লাসের জায়গার মধ্যে 20টা ক্লাসও যায় পৌঁছাইতে পারে। আপনারা কি তাতে কি বিরক্ত হবেন? তবে আপনারা একদম প্রো লেভেলের হতে পারবেন। ওকে, ভাইয়া অ্যাডভান্সই ভালো, ঠিক আছে। শিখতে চাই, ওরা তো শিখতে চাই। আপনার যদি 15টা জায়গায় 20 টাকা 25টা হইলো, ওকে, আমরা শিখতে চাই ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় এনশিওর করতেছি, W3 কোড অ্যাপসের অন্যতম একটা বদনাম হচ্ছে ক্লাস নিয়মিত হয় না। ইনশাল্লাহ ক্লাস নিয়মিত হবে। ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট অপারেটর, অপারেটর কি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বেসিকটা কভার করতেছি। অনেকেই ভাই একদম নতুন, এই জন্য বেসিকটা কভার করে তারপর ভাই অ্যাডভান্সে যাবে। আমরা যে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর কী ধরনের প্রশ্নগুলো আসে, আপনারা তো এখানে জাভা স্ক্রিপ্ট এবং রিয়েক্ট সম্পন্ন করার পর আপনাদের সবাইকে প্রিপারেশন বা আপনাদেরকে ওইভাবে গড়ে তোলা হবে যেন আপনারা বিভিন্ন ইন্টার্নে অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে ইন্টার্ন করতে পারেন। তো ইন্টার্ন করতে গেলে বা একটা জবে অ্যাপ্লাই করতে গেলে তো আপনাকে তো ওই যে বিভিন্ন ভাইভাতে আপনাকে বিভিন্ন প্রশ্নের আনসার দিতে হবে, প্রবলেম সলভ করতে হবে। আপনারা যদি বলেন যে ভাইয়া লং কিছু ক্লাস, আপনাদেরকে শুধু প্রবলেম সলভিং নিয়ে ক্লাস করাবো, মানে বড় বড় কিছু প্রবলেম, যে প্রবলেমগুলো আমাদেরকে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে গেলে এগুলা ইন্টারভিউ বোর্ডের মধ্যে ওই প্রশ্নগুলো করা হয়, ওই রকম প্রবলেমগুলো আমরা সলভ করব ক্লাসের মধ্যে। তবে বিরক্ত হবে না, কঠিন কঠিন বিষয় তো বুঝতেও মজা, করতেও মজা, শুধু লেগে থাকতে হবে। জাভা স্ক্রিপ্ট অপারেটর, হ্যাঁ ভাইয়া। ভাই আমাদের কোর্সটা কি দেশ দিয়ে মানুষটাকে দিকে যাচ্ছে? আমি জাভা স্ক্রিপ্ট উইথ রিয়েক্ট এই কোর্সটাকে 2 থেকে 3 মাসের মধ্যে জাভা স্ক্রিপ্ট উইথ রিয়েক্ট পর্যন্ত সম্পূর্ণ করার পর আমাদের গ্রুপের মধ্যে পিএসপি অ্যান্ড পাইথনের কোর্স রান হবে। কেউ যদি চায় যে মানস্টেকে মুভ করবে তাহলে মানস্টেক করে যাব, আর যদি কেউ চায় যে না ভাই আমি জাভা স্ক্রিপ্ট উইথ লারাভেল করব, তাহলে আমি আমাদের কোর্স যে পিএসপির কোর্স রান হবে সেটা আপনি অল্প কয়েকদিনের মতো কভার করে ফেলতে পারবেন। আপনি চাইলে লারাভেলে মুভ করতে পারবেন। তো আপনি এখানের মধ্যে থেকে মানস্টেকেও মুভ করতে পারবেন, জাভা স্ক্রিপ্ট উইথ লারাভেলও আপনি যেতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যেহেতু দেশ রিয়েক্ট শিখতেছি, কিন্তু আমাদের মান শেষ করে পিএসপি তে মুভ করা হয়তো ভালো। না সমস্যা নাই, আমি জাভা স্ক্রিপ্ট শেষ করার পর মানস্টেক কন্টিনিউ করব, রিয়েক্ট কমপ্লিট করার পর মানস্টেক কন্টিনিউ করব। কেউ যদি চায় যে সে লারাভেলে মুভ করবে তাহলে সে ওই যে পিএসপি কোর্সটা করতে পারে। বুঝতে পেরেছেন? এবার আসি আমরা জাভা স্ক্রিপ্ট অপারেটর। জাভা স্ক্রিপ্ট অপারেটর কি কে বলতে পারবেন? অপারেটর মানেটা কি? আমি একটু আমাদের মানে সহজ মাতৃভাষায় যদি বলি, আমরা তো এখন অপারেটর করিও নাই, অপারেটর নিয়ে কোনো অপারেশন সম্পূর্ণ করি নাই, আমরা এটা বুঝতে পারবো না। সহজ মাতৃভাষায় যদি বলি সেটা হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে বিভিন্ন সময় ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন অপারেশন সম্পন্ন করতে হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে গিয়ে বিভিন্ন অপারেশন সলভ করতে হবে। মনে করেন এখানে 3 বড় নাকি 4 বড়, 34 এবং 35 যোগ করলে কত হয়, অথবা এটাকে ভাগ করলে কত হয়, অথবা একটা কন্ডিশন। এই যে ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আমরা সম্পন্ন করি এগুলো জাভা স্ক্রিপ্ট অপারেটরের মাধ্যমে আমরা সম্পন্ন করি। বুঝতে পেরেছি? তো আমরা এটাকে একটু এক্সাম্পলের মানে তার আর একটু ডিটেলস আলোচনা করি যদি ভাইয়া বলি। ওই মানে আপনার সাউন্ডটা একটু মানে ইসে আসছে, যার কারণে ক্লিয়ার হলো না আপনার এই অপারেটরটা। আচ্ছা ভাইয়া বলি, জাভা স্ক্রিপ্ট অপারেটর হচ্ছে আমরা এই প্রোগ্রামিং করতে গিয়ে, আপনি জাভা স্ক্রিপ্টে প্রোগ্রামিং করেন বা পিএসপিতে প্রোগ্রামিং করেন অথবা পাইথনে প্রোগ্রামিং করেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি প্রোগ্রামিং করেন না কেন, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যাগুলোর সমাধান করতে হবে। এই ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলোর সমাধান করি আমরা কিভাবে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে, একটা বড় একটা ছোট, তাই না? একটা সংখ্যা বড় হয় একটা সংখ্যা ছোট হয়, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, এই যে প্রবলেমগুলো আমরা সলভ করি এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট অপারেটর। সহজ ভাষায় আপনি এটাও বলতে পারেন অপারেটর হলো এক ধরনের ক্যারেক্টার যেটি ব্যবহার করে একটি নির্দিষ্ট অ্যাকশন সম্পন্ন করা হয়। আবার বলি, জাভা স্ক্রিপ্ট অপারেটর হচ্ছে এক ধরনের ক্যারেক্টার মানে কি? চরিত্র, তাই না? এটা এক ধরনের ক্যারেক্টার যেটা ব্যবহার করে আপনি বিভিন্ন অ্যাকশন সম্পন্ন করবেন। বিভিন্ন অ্যাকশন সম্পন্ন মানে কি? যেমন আমি 3 + 4 = কত? 7।
তাহলে আমি কি বলতে পারি না এটা একটা অ্যাকশন ছিল? হ্যাঁ, তো এই যে আপনি বিভিন্ন অ্যাকশন সম্পন্ন করবেন বা বিভিন্ন অপারেশন সম্পন্ন করবেন, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অপারেটর। আমরা যখন জাভাস্ক্রিপ্ট অপারেটরগুলোর সাথে পরিচিত হব তখন সংজ্ঞাটা আরও সুন্দর করে বুঝতে পারবো। আমরা জাভাস্ক্রিপ্টের অনেক অপারেটর আছে, তো সেই অপারেটর নিয়ে আমরা এত ডিটেলস আলোচনা করব না। যেগুলো আমাদের দরকার ব্যক্তিগত লাইফে বা আপনার এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য যেগুলো দরকার সেগুলোই আমি আলোচনা করতেছি। 1 নাম্বার হচ্ছে এরিথমেটিক অপারেটর। সবাই একটু মিউট করে ফেলবো ভাইয়া, এই বিষয়গুলো ঠান্ডা মাথায় একটু আলোচনা করি যেন প্রবলেম না হয়। এরিথমেটিক অপারেটরস, এরিথমেটিক অপারেটরস 2 নাম্বার হচ্ছে, আমরা ব্যাখ্যাগুলোতে পড়ে যাচ্ছি। অ্যাসাইনমেন্ট অপারেটর, ASSIGNMENT, অ্যাসাইনমেন্ট অপারেটর। সবাই মিউট করে রাখবো ভাইয়া। স্ট্রিং, অনেক অপারেটর আছে। হ্যাঁ, আমি যেগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার লাগে সেগুলো নিয়ে আলোচনা করব। কম্প্যারিজন অপারেটর, PARISON, কম্প্যারিজন অপারেটরস। আর 5 নাম্বার হচ্ছে কন্ডিশনাল অপারেটরস অথবা কন্ডিশন অপারেটরস। 6 হলো লজিক্যাল, যেগুলোর সাথে পরিচয় হওয়া দরকার। এর বাইরেও অনেকগুলো আছে, আমি আপনাদেরকে দেখাই দিব। OPERATORS অপারেটরস। দেন 7 হলো বিট ওয়াইজ অপারেটরস। এটাও আমি লিখতেছি কারণ এটা মাঝে মধ্যে শুনতে পারেন আপনারা, এই জন্য লিখতেছি। আপনি একটু গুগলে চলে যান, যদি গুগলে গিয়ে লিখেন যে জাভাস্ক্রিপ্ট অপারেটরস, দেখবেন যে আপনার মজিলা ডেভেলপারসে অনেকগুলো দেওয়া আছে অপারেটরস। এই জাভাস্ক্রিপ্ট অপারেটর লিখলাম এবং এই যে দ্বিতীয় যে লিঙ্কটা সেটাতে গেলে আপনি দেখবেন যে অনেকগুলা জাভাস্ক্রিপ্ট অপারেটর নাম লেখা। দেখেন এই যে কমা অপারেটর, ইউনারি অপারেটরস, রিলেশনাল অপারেটরস, অনেকগুলা। তো আমরা অ্যাসাইনমেন্ট লিখছি, কম্প্যারিজন লিখছি, এরিথমেটিক লিখছি, বিটওয়াইজ লিখছি, লজিক্যাল লিখছি, স্ট্রিং লিখছি এবং কন্ডিশন লিখছি, তাই তো? মোটামুটি 7টা লিখছি। এই 7টার সাথে আমরা একটু পরিচিত হই। এরিথমেটিক অপারেটরস হচ্ছে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি না, যোগ প্লাস মাইনাস, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে আমাদের ডিভাইডার বা ভাগ। হ্যাঁ, আমরা যখন ভাগ করি তখন এই ডিভাইডারটা ব্যবহার করি। দেন আমরা মডিউলাস বা মডুলাস, আপনি যাই বলেন, যেটা দিয়ে আমরা ভাগশেষ বের করি। তারপর হচ্ছে আপনার প্লাস প্লাস, আরেকটা হচ্ছে মাইনাস মাইনাস। একটু পরিচয় করাই দিচ্ছি। এই যোগের মাধ্যমে আমরা যোগ করি, মাইনাসের মাধ্যমে আমরা বিয়োগ করি, এটা দ্বারা আমরা গুণ করি, আর এই ডিভাইডার দ্বারা আমরা ভাগ করি। আর এই মডুলাসের মাধ্যমে আমরা ভাগশেষ বের করি। এই প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস মানে হচ্ছে ডিক্রিমেন্ট। আমি একটু ব্রেকেটের মধ্যে এগুলা একটু হাইপেন এখানের মধ্যে এইভাবে দিয়ে লিখতেছি, বা আমি এখানের মধ্যে লিখি। একটা হচ্ছে ইনক্রিমেন্ট, INCREMENT, ইনক্রিমেন্ট। আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। আমরা একটু থিওরির দিকে চলে যাচ্ছি, সবাই কি বিরক্ত হচ্ছেন? থিওরির মতো আলোচনা হচ্ছে। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কিন্তু আবার 2 প্রকার করে। ইনক্রিমেন্ট 2 প্রকার, একটা হচ্ছে পোস্ট, আরেকটা হচ্ছে প্রি, POST, পোস্ট, আরেকটা হলো PRE। তাহলে আমরা বলতে পারি পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, অথবা পোস্ট ইনক্রিমেন্টাল, প্রি ইনক্রিমেন্টাল। আবার ডিক্রিমেন্টের ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা আবার 2 প্রকার, একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট অথবা পোস্ট ডিক্রিমেন্টাল, আরেকটা হচ্ছে প্রি ডিক্রিমেন্টাল। এরিথমেটিক অপারেটরসগুলোকে আমরা দেখলে চিনতে পারবো, যদি প্লাস মাইনাস ইনটু ডিভাইডার মডুলাস প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস অথবা ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল যদি থাকে, আমরা ধরেই নিব এটা এরিথমেটিক অপারেটরস। এগুলা এক্সাম্পল সহ একটু পরে ভাইয়া বুঝাবো, এখন আমরা আগে চিনি এগুলাকে।
এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইন করা মানে কি? একটা ফলাফল আনা। তো অ্যাসাইনমেন্ট অপারেটরস হচ্ছে ইকুয়াল। দেখেন তো, এই যে আমি এখানে আমাদের ইকুয়াল দিলাম, আমি বলতেছি 2 + 3 = 5। তাহলে বলেন তো, এবং 2 এবং 3 যোগ করার পরে এটা 5 অ্যাসাইন করেছে না? বলেন ভাইয়া, 2 এবং 3 যোগ করার পর 5 অ্যাসাইন করেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন মানে একটা ফলাফল দেখাবে। অ্যাসাইন মানে কি? অবশ্যই একটা ফলাফল বা একটা আনসার দেখাবে। তো ফলাফল বা আনসারগুলো কিভাবে দেখে? ইকুয়াল দ্বারা দেখাইতে পারি আমরা চাইলে এগুলাকে প্লাস ইকুয়াল দ্বারাও দেখাইতে পারি। এগুলো আমি দেখাবো আপনাদেরকে। প্লাস ইকুয়াল মানে কি, আবার এভাবে মাইনাস ইকুয়াল মানে কি, তারপর হচ্ছে আমরা ইনটু ইকুয়াল দিতে পারি, ইনটু ইকুয়াল, তারপর হচ্ছে এই যে ডিভাইডার ইকুয়াল, তারপর আমরা বলতে পারি মডুলাস ইকুয়াল। আরও বলতে পারি আমরা মডুলাস, সরি, এই যে স্টার স্টার ইকুয়াল, অথবা 3টা স্টার ইকুয়াল। এগুলার মিনিং ভাইয়া একটু পরে বুঝাই দিব। এগুলার মাধ্যমে আমরা যে কোনো একটা ফলাফল অ্যাসাইন করি। এখানে যে সাইনগুলো দিয়েছি আমি, বা যে প্রতীকগুলো এখানে মধ্যে দিয়েছি, আমরা মিউট করব প্লিজ, মিউট প্লিজ। যে প্রতীকগুলো ভাইয়া দিয়েছি, এগুলার মাধ্যমে আমরা যে কোনো একটা ফলাফল বা একটা অপারেন্ট আমরা অ্যাসাইন করি, বা একটা অপারেটর আমরা অ্যাসাইন করি। এগুলো আমরা মনে রাখি, একটু পরে আমরা এগুলো প্র্যাকটিক্যাল প্রয়োগ করব। আর স্ট্রিং অপারেটরসের ক্ষেত্রে আপনি সেম লিখে রাখেন। সেম মানে অ্যাসাইনমেন্ট অপারেটরস যেগুলো, স্ট্রিং অপারেটরগুলো সেম, বাট এগুলো আর একটু ডিটেলস আলোচনা আছে, এগুলো ভবিষ্যতে আমরা পরিচিত হব। কম্প্যারিজন অপারেটরস। কম্প্যারিজন অপারেটরস মানে কি? কম্পেয়ার করা হয়। তো কম্পেয়ারটা কিভাবে করি? যেমন 2 = 5, এটাকে আসলে সত্য? 2 = 5 সত্য? রং, মিথ্যা। তো এই যে সমান সমান প্রমাণ করার জন্য জাভা স্ক্রিপ্টে কিন্তু ডাবল ইকুয়াল দিতে হয়। এই 2 এবং 5 যে সমান, এটা প্রমাণ করার জন্য আপনাকে ডাবল ইকুয়াল দিতে হবে। তো ডাবল ইকুয়াল মানে 2 এবং 5 সমান না। তাহলে আমি কি করলাম? এই 2 এবং 5 এর সাথে কি করলাম? কম্পেয়ার করলাম না? কম্পেয়ার করেছি। আমি যদি 2 এর চেয়ে 5 ছোট দেই, এটাও তো কম্পেয়ার করলাম। 2 এর চেয়ে 5 বড় দিলাম, এটাও তো কম্পেয়ার করলাম। 2 এর সমান অথবা ইকুয়ালও তো দিতে পারি। এগুলোর মাধ্যমে আমরা মূলত একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যাকে কম্পেয়ার করতে পারি। তা আমরা ইতিমধ্যেই বুঝে গেছি হয়তো যে কম্প্যারিজন বা কম্পেয়ার অপারেটরস কোনগুলা। তো কম্প্যারিজন অপারেটরস হচ্ছে ডাবল ইকুয়াল। এই ডাবল ইকুয়ালের মাধ্যমে আমরা দুইটা সংখ্যাকে কম্পেয়ার করতে পারি, যে কোন সংখ্যাটা সমান, কোন সংখ্যাটা অসমান। আবার 3টে ইকুয়ালের মাধ্যমে আমরা এই সমান কি না এটা প্রমাণ করি। আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে 2টা ইকুয়াল মানে কি আর 3টে ইকুয়ালের মিনিংটা কি। দোনোটা দিয়ে কিন্তু সমান প্রমাণ করা হয়, বাট দোনোটার মধ্যে পার্থক্য রয়েছে। আরেকটা হচ্ছে নট ইকুয়াল, যেটা আমরা এক্সক্লেমেশন সাইন দেখি, সেটাকে বলা হয় নট ইকুয়াল, মানে দোনোটা সমান নয়, এটাকে বলা হয় নট ইকুয়াল। তারপর হচ্ছে আপনার এই নট ইকুয়াল ডাবল ইকুয়ালও হয় কিন্তু। দেন আমরা দিব লেফট অ্যাঙ্গেল ইকুয়াল, রাইট অ্যাঙ্গেল ইকুয়াল। আলোচনা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? এগুলা ইজি। হ্যাঁ ভাইয়া, এগুলা বিরক্ত হইবেন না, একটু আলোচনা করতেছি আর কি, ভালোবাসার খাতিলে। তারপর হচ্ছে আমরা লেফট অ্যাঙ্গেল ডাবল ইকুয়ালও দিতে পারি, আবার এই যে রাইট অ্যাঙ্গেল ডাবল ইকুয়ালও দিতে পারি। এগুলো আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ একটু পরে শিখব। এবার হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে আমরা বলি না এই 2 এবং 2 যদি সমান হয় তাহলে এটা সমান, ঠিক আছে। আবার বললাম যে আমরা কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা, তাই না? কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যদি 0 হয় তাহলে এটা জোড় সংখ্যা, ভাগফল যদি 1 হয় তাহলে এটা বিজোড় সংখ্যা। এই যে বিভিন্ন কন্ডিশন বলি। আবার আমাদের পরীক্ষার সময় আমরা যে পরীক্ষা দেই, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 33-এর চেয়ে কম পাইলে পরীক্ষায় ফেল, তাই না? এটা একটা কন্ডিশন। আবার 33-এর চেয়ে বেশি পাইলে অথবা 80-র চেয়ে বেশি পাইলে
এটা হচ্ছে এ প্লাস। এই যে বিভিন্ন কন্ডিশন থাকে না, এই কন্ডিশনগুলো আমরা এখানের মধ্যে শিখব। তো কন্ডিশন অপারেটরসগুলো হচ্ছে ইফ কন্ডিশন, তারপর হচ্ছে ইএলএস ইলস কন্ডিশন, আরেকটা হচ্ছে ইএলএস ইলস ইফ কন্ডিশন, আরেকটা হচ্ছে সুইচ কেস SUITCH। কি রে কাটলাম কেন? WITCH, এই SWITCH সুইচ কেস। হ্যাঁ, আমি CAS সুইচ কেস। এগুলার মাধ্যমে আমরা কন্ডিশনগুলো বলি, মানে কন্ডিশনগুলোকে আমরা উপস্থাপন করতে পারি। এই কন্ডিশনাল অপারেটরসের মধ্যে একটা স্পেশাল অপারেটরস রয়েছে, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর সম্পর্কে কার কার ধারণা রয়েছে? যদি না থাকে এটা শিখতে হবে আমাদেরকে। টার্নারি অপারেটরস না পারলে আপনি এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, প্লাগইনস ডেভেলপমেন্ট বলতে পারেন, অথবা আপনি রিয়েক্ট নিয়ে কিন্তু ভবিষ্যতে কাজ করতে পারবেন। আপনি যখন রিয়েক্ট নিয়ে কাজ করবেন, বেশিরভাগ প্রবলেম বা বেশিরভাগ কাজগুলি আপনাকে টার্নারি অপারেটরস নিয়ে কাজ করতে হবে। এবার আসি আমরা লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস হচ্ছে, আমরা এইচএসসি পরীক্ষার সময় যে আইসিটি বইটা পড়েছিলাম, সেখানে আমাদের ডিজিটাল ডিভাইস নামক একটা অধ্যায় ছিল। আমাদের কি মনে আছে ডিজিটাল ডিভাইস অধ্যায়টা? ডিজিটাল ডিভাইসের মধ্যে আছে কিন্তু মৌলিক গেট কত প্রকার, কে বলতে পারবেন? হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট, তাই না? হ্যাঁ, এই অ্যান্ড অর নট এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটরস। তো জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিংয়ে আপনাকে দুইটা অপারেটরস জানতে হবে। একটা হচ্ছে অ্যান্ড অপারেটরস, এই দুইটা অ্যান্ড দিলে সেটা হচ্ছে অ্যান্ড অপারেটরস। আরেকটা হচ্ছে অর অপারেটরস, এই যে পাই যে সাইনটা রয়েছে সেটা আপনারা দিবেন। এটাকে বলা হয় অ্যান্ড অপারেটরস, এটাকে বলা হয় অর অপারেটরস। এবং বিটওয়াইজ অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস আমরা শিখবো না, বা এটার ব্যবহার একদমই আমাদের এখন, অথবা এটার ব্যবহার আমাদের প্রয়োজন হবে না এখন, সেই জন্য আমরা এটা এখন শিখবো না। আমরা শুধু এখানের মধ্যে এটার সাথে পরিচয় হচ্ছি। বিটওয়াইজ অপারেটরগুলো হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের ট্যাবের পাশে এরকম একটা সাইন রয়েছে না, এটাকে কি বলা হয়, কে বলতে পারবেন? এটাকে টিলডে বলা হয়, TILDE, টিলডে। মনে রাখবেন এটার সাইন হচ্ছে টিলডে সাইন, টিলডে। তারপর হচ্ছে আপনার এই যে এইটা, তারপর হচ্ছে আবার এইভাবেও আছে, আবার এভাবে রয়েছে। এগুলাকে বলা হয় মূলত বিটওয়াইজ অপারেটরস। সবাই কি অপারেটরগুলা কি চিনতে পারবো দেখলে? হ্যাঁ, এগুলোর ব্যবহার কিন্তু ভিন্ন বা কার্যপ্রণালী ভিন্ন। ভাইয়া তো বিটওয়াইজ অপারেটর জাস্ট লিখছে, আমরা এখানের মধ্যে এরিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, কন্ডিশন, লজিক্যালটা জানবো। অ্যাসাইনমেন্টের মধ্যে আমাদের স্ট্রিংটা সহ কভার হয়ে যাবে। আর বিটওয়াইজ অপারেটরটা আমি লিখছি আর কি, আপনাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে না, এটা ব্যবহার একদমই নাই। আপনার এই আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবেন, এখানের মধ্যে একদমই এটার ব্যবহার নাই বলা যেতে পারে। ওকে, এবার আমরা এগুলাকে কমেন্টস করে ফেলি। এখন আমরা এগুলোর সাথে ডিটেলস বিস্তারিত পরিচিত হব। আমি এখানে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ভেরিয়েবল x সমান মনে করেন 5 অ্যান্ড ভেরিয়েবল y সমান 6 অ্যান্ড ভেরিয়েবল z সমান x প্লাস y। এখন ভাই এটাকে কনসোল ডট লগ করব এবং এখানে আমাদের জেডকে প্রিন্ট করব। দেখি তো আমাদের আনসার কত আসছে, 11 আসছে। আপনারা একটু মাথার মধ্যে একটা ড্রপ খাইছে মনে হয়, কিরে ভাই আপনি তো জাভাই মানে জেড যখন লিখছেন জেডের সামনে তো ভার লিখে নাই, এরকম একটা প্রশ্ন জাগছে না আপনাদের মনে? হ্যাঁ, আপনি যখন কোনো অপারেটর বা অপারেন্ড সম্পন্ন করবেন তখন এটার সামনে ভার না লেখাটাই বেস্ট, বা ভার লিখতে হয় না। আপনি যদি লিখেন তাতেও কোনো সমস্যা নাই। আপনি যখন কোনো একটা ভ্যালুর সামনে কোনো একটা অপারেটরস সম্পন্ন করবেন, সেটার সামনে ভার লিখতে হয় না। এটা হয়তো আপনাদের কাছে এখানে x y
থাকার কারণে কি আমরা ভার লিখতেছি না? এই যে আমি যে দুইটা অপারেন্ট, আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে, একটু বড় করি এবং এখানে আমাদের দেখাচ্ছি। এখানে আমাদের যেটা হয়েছে, এই যে এক্স হচ্ছে একটা অপারেন্ট, এক্স হচ্ছে কি অপারেন্ট, ওয়াই হচ্ছে একটা অপারেন্ট, এই দুইটাকে বলা হয় অপারেন্ট, এই দুইটাকে বলা হয় অপারেন্ট, ও পিই আর এ এন ডি, অপারেন্ট। আর এই যে মাঝখানে যে প্লাসটা রয়েছে, এই প্লাসটাকে বলা হয় অপারেটর। তাহলে দেখেন দুইটা অপারেন্টকে আমরা অপারেটর মাধ্যমে একসাথে করেছি না? দুইটা অপারেন্টকে যদি অপারেটর মাধ্যমে একসাথে করি তাহলে সেটাই হচ্ছে আপনার অপারেটর। বুঝতে পেরেছি? বা একটা অপারেশন, আমরা দুইটা অপারেন্টকে অপারেটর মাধ্যমে অপারেশন করেছি, একটা প্রবলেমে সলভ করেছি। তো এভাবে যদি আমরা দুইটা অপারেন্টকে একসাথে অপারেটরের মাধ্যমে যুক্ত করি তাহলে আমাদের ওই যে ভেরিয়েবলের সামনে VAR লিখে আর এটাকে ডিক্লেয়ার করতে হয় না, সে এটাকে অটোমেটিক্যালি ধরে নেয়, সে হচ্ছে একটা ভেরিয়েবল। বুঝতে পেরেছি? তো আপনারা যেহেতু VAR লিখে অভ্যস্ত হয়ে গেছেন, আমি লিখলাম, সমস্যা নেই। তাহলে দেখেন ভাইয়া, এখানের মধ্যে আমরা শিখেছিলাম এই যে প্লাস, এখানের মধ্যে দেখেন আমি জেড এবং ওয়াইকে প্লাস করেছি, জেড এবং ওয়াইকে যেহেতু প্লাস করেছি তাহলে সেটা কি অ্যারিথমেটিক অপারেটরস নাকি অ্যাসাইনমেন্ট অপারেটরস নাকি স্ট্রিং নাকি কম্প্যারিজন নাকি কন্ডিশন নাকি লজিক্যাল নাকি বিটওয়াইজ? হ্যাঁ ভাইয়া, যদি এখানের মধ্যে মাইনাস দেই তাইলে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, মানে আনসার হচ্ছে মাইনাস। আমি যদি এখানের মধ্যে ইনটু দেই তাহলে সেই ইনটু হবে, এই দেখেন 5 6 30। আর এই যে এটাখানের মধ্যে একটা স্ল্যাশ আছে, এই স্ল্যাশটার নাম কি? এটা কি ফরওয়ার্ড স্ল্যাশ নাকি ব্যাকওয়ার্ড স্ল্যাশ? এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলা হয় কি ফরওয়ার্ড স্ল্যাশ। তা আমরা এক্স এবং ওয়াইকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভাগ করলাম, 5কে 6 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে দেখবেন বিশাল একটা আনসার আসছে। আচ্ছা আমি প্রথমে 6 দিই তারপর 5 দিই, দেন সুন্দর হবে। এই যে 6কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত 1 পয়েন্ট, অথবা ভাগফল হচ্ছে 1.2। তারপর হচ্ছে এখানে আমাদের মডুলাস, মডুলাস বা মডুলো আপনি যাই বলেন, এই মডুলাসের মাধ্যমে আমরা ভাগশেষ বের করি। আচ্ছা 6কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ হচ্ছে 1। যেমন ভাই এখানের মধ্যে 60 লিখলাম, 60কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কত 0। যদি এটা যদি 64 হতো তাহলে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 4। এরপর হচ্ছে এখানের মধ্যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট আবার দুই প্রকার, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট আবার দুই প্রকার, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। তা আমরা এখানের মধ্যে জেড দেখেছি, অথবা আমি এখানের মধ্যে আইসা কনসোল ডট লগ করতেছি। আচ্ছা এখানের মধ্যে এক্স এর মান কত ভাইয়া? এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 64, 64। ভাইয়া এই এক্স এর সামনে প্লাস প্লাস দিলাম, প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে দেখি তো আমি 64-র সামনে প্লাস প্লাস দিয়েছি, আনসারটা কত আসছে? 64 আসছে। ওকে, এবার ভাইয়া আবারও কনসোল ডট লগ করি। করলাম এক্স কে, তাহলে দেখেন কনসোল ডট লগ করলাম এক্স কে, আনসার কত আসছে এবার? হ্যাঁ, এই যে আমরা যখন এটাকে এক্স প্লাস প্লাস অর্থাৎ ইনক্রিমেন্ট করেছি, 64কে ইনক্রিমেন্ট করার পর দেখেন 64 কিন্তু আসছে। সে যেটা করে কনসোল ডট লগ করার পর অর্থাৎ প্রিন্ট করার পর তার ভ্যালুকে 1 বাড়ায় ফেলছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমার এটা প্রিন্ট করার পর তার ভ্যালু যে আর 64 নাই 65 হয়ে গেছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে পরবর্তীতে কনসোল ডট লগ এক্স করার পর 65 আসছে, তাই না?
একটু হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আবার বলি, এই কনসোল ডট লগ এক্স প্লাস প্লাস, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা বুঝিয়ে ফেলি, সমস্যা নেই, আপনারা বিরক্ত হচ্ছেন, বুঝাই। না ভাইয়া। এক্স প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, INCREMENT, ইনক্রিমেন্ট। তো এই যে সামনে যদি আপনি প্লাস প্লাস দেন সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। তো এই যে ইনক্রিমেন্টটা মানে হচ্ছে ও যেটা করে, এটাকে আমি এটাও লিখে দেই, এটা হচ্ছে আমার POST, পোস্ট ইনক্রিমেন্ট। আপনি এই প্লাস প্লাসটা সামনেও দিতে পারবেন, শেষও দিতে পারবেন। প্লাস প্লাস চিহ্নটা প্রথমও দিতে পারবেন, শেষও দিতে পারবেন। তো শেষে যদি দেন তাহলে সেটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। এই পোস্ট ইনক্রিমেন্ট কি করে, সে আগে রেজাল্ট অথবা সে আগে কনসোল করে দেন এক বাড়ায়। তাহলে দেখেন তো আমি এক্স প্লাস প্লাস যখন দিছি সে প্রথমে 64 কনসোল করছে কিনা বা প্রিন্ট করেছে, পরবর্তীতে যাইয়া এক বাড়ায় ফেলছে। আনসারটাকে আমরা বুঝতে পেরেছি। এখানে x সহ 65 আরেকটু বিষয়টা এখানের মধ্যে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা এটাও বুঝে নেন, কোনো কিছুর সামনে এক্স প্লাস প্লাস, এই যে এক্স প্লাস প্লাস মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান, মানে আমি এখানের মধ্যে এক্স প্লাস প্লাস না দিয়ে আমি আছে না এটাকে এক্স প্লাস ওয়ান দিতে পারতাম। এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে কত, 65। এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে 65, এই জন্য আমরা কি করলাম, এক্স প্লাস প্লাস দিয়েছি। আমরা সরাসরি এক্স প্লাস ওয়ান না লিখে আমরা এক্স প্লাস প্লাস দিতে পারবো। আর যদি এটা এক্স মাইনাস মাইনাস হইতো তাহলে এটা কি হতো, এক্স মাইনাস ওয়ান। দেখেন ভাইয়া এখানে আমাদের এক্স মাইনাস মাইনাস দিয়েছি, তাহলে দেখেন প্রথমে সে আনসার দেখাচ্ছে কত 64, পরের বার যে সে এক মাইনাস করে এটাকে 63 বানায় ফেলছে। এবং যখন মাইনাস মাইনাস দিবেন তখন সেটা হয়ে যাবে কি পোস্ট ইনক্রিমেন্ট, এবং মাইনাস মাইনাস দিলে কি হয়ে যাবে, পোস্ট ডিক্রিমেন্ট। বুঝতে পেরেছি? আচ্ছা আমরা ওয়াই দিয়ে একটু দেখাই। তাহলে কি হবে, হ্যাঁ ভাইয়া, আগে প্লাস প্লাস দিলে প্রি ইনক্রিমেন্ট হয় না? হ্যাঁ প্রি ইনক্রিমেন্ট হয়, আমি প্রিটাও দেখাই ফেলি। এবার আমরা ওয়াই দিয়ে প্র্যাকটিস করব। কনসোল ডট লগ এবং ব্রেকেট দিয়ে এখানের মধ্যে আমি প্লাস প্লাস ওয়াই লিখলাম। তাহলে বলুন তো আমরা ওয়াইকে কি পোস্ট ইনক্রিমেন্ট করেছি নাকি পোস্ট ডিক্রিমেন্ট করেছি, নাকি প্রি ইনক্রিমেন্ট করেছি নাকি প্রি ডিক্রিমেন্ট করেছি, বলো। হ্যাঁ না, আমরা প্রি ডিক্রিমেন্ট করেছি, এটা মানে আমি বলে দিচ্ছি, এটা লেগে এটা হচ্ছে PRE, প্রি ইনক্রিমেন্ট অথবা প্রি ডিক্রিমেন্ট, or PRE, প্রি DECREMENT। তো এটার মানেটা কি জানেন, একটু আগে তো সামনে প্লাস প্লাস দিয়েছিলাম, এখন প্রথমে প্লাস প্লাস দিয়ে সে যেটা করে সে আগে কনসোল করে না, সে আগে এক বাড়ায় দেন কনসোল করে। তাহলে বিষয়টা একদম পুরো বিপরীত না? এখানের মধ্যে সে কি করলো, আগে কনসোল করছে পরে এক বাড়াইছে বা এক কমাইছে, বাড়ায় বা কমায়, তাই না? এখানের মধ্যে লিখে দিই বাড়ায় বা কমায়, আপনারা বুঝতে পারবেন। আমি একটু পর আর একটু বিস্তারিত এক্সাম্পল দিব, তো তখন আপনারা বুঝতে পারবেন। এখানের মধ্যে আমি যখন প্লাস প্লাস দিয়েছি, এই প্লাস প্লাস অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে যেটা করে সে আগে এক বাড়ায় বা কমায় দেন এটাকে কনসোল করে। এখন দেখেন আমি কনসোল ডট ওয়াইকে কনসোল করলাম, দেখেন তো আমার এখানের মধ্যে ওয়াইয়ের ভ্যালু কত, 5। সে দেখেন প্রথমবারই কি করছে 6 বানায় ফেলছে তাকে, কিন্তু যখন আপনি পরে প্লাস প্লাস দিয়েছেন
তখন কি সে প্রথমবার 1 বাড়াইছে নাকি দ্বিতীয়বার বাড়াইছে? দ্বিতীয়বার। হ্যাঁ, আমার পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে সে যেটা করে প্রথমেই কনসোল করবে, তারপর যে 1 বাড়াবে। আর প্রি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের ক্ষেত্রে সে কি করবে, প্রথমেই 1 বাড়াবে বা কমাবে। এখন আমি যদি এখানে আমাদের মাইনাস মাইনাস দেই, দেখেন সে প্রথমে 1 কমায় ফেলছে, এই যে 4 করে ফেলছে। আপনি বলেন যে ভাইয়া আপনি আবার কনসোল করেন এটাকে, এই দেখেন ভাইয়া আবার কনসোল করলাম ওয়াই, এই যে ওয়াইকে কনসোল ডট লগ এবং ওয়াই করলাম, ওয়াইকে কনসোল ডট লগ করলাম। দেখেন তো সেম ভ্যালু আছে কিনা, সেম ভ্যালু। ভাইয়া যদি এখানে আমাদের প্লাস প্লাস দেই তাহলেও সেটা সেম ভ্যালু। আশা করি আমি পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট বুঝাইতে পারছে। ভাইয়া আর একটু বিস্তারিত আলোচনা যাচ্ছি। হ্যাঁ, মনে করেন ভার এ সমান মনে করেন কত 10, ভার বি সমান 20। এখানে আসা কনসোল ডট লগ এ, দেখেন তো ভাইয়া এর মান কত, 10, তাই না? জি। ইয়েস, এর মান 10। এরপরের ভ্যালুতে আইসা আমি এর সামনে একটা প্লাস প্লাস দিলাম। এই প্লাস প্লাস মানে কি পোস্ট ইনক্রিমেন্ট নাকি প্রি ইনক্রিমেন্ট? হ্যাঁ, পোস্ট ইনক্রিমেন্ট। দেখেন তো আমার এটা 1 বেড়েছে কিনা, পারে নাই। কেন বাড়ে নাই? সে কি করে প্রথমে কনসোল করে পরবর্তীতে যে 1 বাড়ায়, অলরেডি কিন্তু সে 1 বাড়ায় ফেলছে, মানে কনসোল করছে তো এখন 1 বাড়ায় ফেলছে। এটা কিভাবে বুঝবো? আমি এই যে প্রথম কনসোলটাকে যদি এক্স করে পরবর্তীতে দেই, দেখেন যে এখন সে কিন্তু 1 বাড়ায় ফেলছে, 10-এর পর 11 করে ফেলছে। ভাইয়া যদি এটা এই প্লাস প্লাসটা যদি এক্স করে প্রথমে দিতাম, এখন দেখেন সে প্রথমেই 1 বাড়ায় ফেলছে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, আমার এই প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস যদি প্রথমে থাকে তাহলে মনে করবেন সে শুরুতেই 1 বাড়ায় ফেলবে, আর যদি শেষে থাকে মনে করবেন সে পরবর্তীতে 1 বাড়াবে বা কমাবে। এখন বলবেন যে ভাইয়া এত কষ্ট করে পোস্ট ইনক্রিমেন্ট বা প্রি ইনক্রিমেন্ট করার কি দরকার? আপনাদেরকে ভাইয়া কিছুদিন পরে অথবা আর একটা ক্লাস পরে লুপের ক্লাস করব। লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা। আমরা যখন ফেসবুকে পোস্ট করি, একটার পর একটা লাইক বা কমেন্টস করি, একটার পর একটা একটা করে বাড়তে থাকে কিনা, একটা কমেন্টস, 2টা কমেন্টস, 3টা কমেন্টস, এই যে একটা কাজ যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা হয়, এই কাজগুলো মূলত এই যে পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বা এগুলোর মাধ্যমেই করা হয়। আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখাই। মনে করেন ভাইয়া এখন এর মান এ সমান এ প্লাস 1 করব, তাহলে বলেন তো এখন এর মান কি 10 নাকি 11? হ্যাঁ, তো এর মান 10 নাকি 11? তো আমরা এ সমান এ প্লাস প্লাস 1 না দিয়া আমরা তাকে যেটা করতে পারি, এই যে এ প্লাস প্লাস দিতে পারি, এ সমান এ প্লাস প্লাস, অর্থাৎ এ 1 বাড়ায় ফেলছে। দেখেন এর মান অলরেডি কি এ প্লাস প্লাস দিয়েছি, মানে কত, এর মান 10। এরপরের বার এটার মান কত হবে বলেন তো? এই তো ভাইয়ারা বুঝে গেছে। এরপরে হচ্ছে তার ভ্যালু, দাঁড়ান একটু, এখানে আমাদের একটু কাজ হয়েছে। সেটা হচ্ছে আপনি এটাকে শুধু এ সমান এ প্লাস প্লাস না লিখে শুধু এ লিখেন, তাহলে এটা আবার সঠিকভাবে আবার কাজ করবে না। তারপর আমি দেখাচ্ছি। দেখেন এ প্লাস প্লাস করার পরে সে কি করছে,
11 করে ফেলছে। এখন তো আপনি আবার বলবেন ভাইয়া এখানে তো একটা প্রবলেম হয়ে গেছে, একটু আগে আপনি বলছেন এ প্লাস প্লাস দিলে প্রথমে সে কনসোল করবে তারপর যে 1 বাড়াবে, কিন্তু এখন কি করছে সরাসরি 1 বাড়াইছে কিনা, সরাসরি 1 বাড়িয়েছে কিনা, বাড়িয়েছে। তো ভাইয়া যদি প্রথমে প্লাস প্লাস দেই, এখন প্রি করলাম, দেখেন আনসার কত 11। পার্থক্য বোঝা যায়? পার্থক্য বোঝা যায় না। তো পার্থক্যটা বুঝতে হলে আপনাকে ওই যে ভাইয়া যে একটু আগে এক্সাম্পলটা দিয়েছি ওইভাবে আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। বুঝতে পেরেছেন? আমি যদি এখানে মধ্যে মাইনাস মাইনাস দিই তার ক্ষেত্রেও সেম হবে আনসার। দেখেন এই যে 9 আসছে, আমি যদি শেষে দেই তারপরেও দেখবেন 9 আসবে। কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। আপনি পার্থক্যটা বুঝতে হলে আপনাকে এখানে আমাদের প্লাস প্লাস দিতে হবে। এই প্লাস প্লাস মানে হচ্ছে সে প্রথমে প্রিন্ট করবে তারপর হচ্ছে 1 বাড়াবে, আর প্রথমে যদি প্লাস দেই তাহলে সে দেখেন এই যে প্রথমে 1 বাড়ায় ফেলছে। তো ভাইয়াকে আর এই পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নিয়ে আর আলোচনা করার দরকার আছে? এতটুকু তো বুঝতে পেরেছেন। আমাদেরকে আপনারা সবগুলাই করবেন, বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন। মূলত আমি এটাই বুঝাই। আপনি মনে করেন এখানের মধ্যে এই যে এ প্লাস প্লাস দিয়েছেন না, এ প্লাস প্লাস, আমরা যে কাজটা করি এই যে এ সমান এ প্লাস 1 এভাবে লিখি। এ সমান এ প্লাস 1 না লিখে আমরা কি করতে পারবো, সরাসরি এ প্লাস প্লাস লিখে দিব, এ প্লাস প্লাস লিখে দিব, তাহলে সে 1 যুক্ত হয়ে গেল। আমাদেরকে কষ্ট করে আর এভাবে লিখতে হবে না। তো এগুলো নিয়ে বিস্তারিত যখন আলোচনা করব, লুপ নিয়ে যখন কাজ করব, তখন আপনারা আরও ডিটেলস বুঝতে পারবেন। এখন শুধু পার্থক্যটা বুঝেন যে ইনক্রিমেন্টটা কি আর ডিক্রিমেন্টটা কি। ওকে, এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করি না, এতটুকুই চলবে। তা আমরা এরিথমেটিক অপারেটরস সম্পর্কে কি আর কারো কোনো প্রশ্ন রয়েছে? প্লাস মাইনাস ইনটু, তারপর হচ্ছে ডিভাইডার, মডুলাস, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা করে ভ্যালু অ্যাসাইন করে, ভ্যালু অ্যাসাইন করে। এই যে আমরা আবার এগুলা কেটে দিয়েছি, এখন আবার অ্যাসাইনমেন্ট অপারেটরসে আসতেছি। আপনি দেখেন এখানের মধ্যে আমি জেড সমান এক্স মডুলাস ওয়াই লিখছি, আমি এক্স প্লাস দিই, তাইলে আমরা একটু সুন্দর করে বুঝতে পারবো। দেখেন তো ভাইয়া আমি জেড সমান দিয়া এখানের মধ্যে ভ্যালু অ্যাসাইন করেছি কিনা? হ্যাঁ। তারপর এখানে হচ্ছে প্লাস ইকুয়াল, এটা হচ্ছে কি প্লাস ইকুয়াল। তো প্লাস ইকুয়ালটা কিভাবে প্র্যাকটিস করব? এটা তো একটা অন্যতম একটা প্রবলেম হতে পারে, তাই না? আমরা প্লাস ইকুয়ালটা একটু প্র্যাকটিস করে ফেলি। এটা এখানে কেটে দেই। হ্যাঁ, জেড প্লাস ইকুয়াল ওয়াই। দেখেন তো ভাই আনসারটা কত আসছে, এক্স প্লাস ইকুয়াল ওয়াই। আনসার কত আসছে? 69। হ্যাঁ, এই প্লাস ইকুয়াল মানে হচ্ছে আপনি এক্স প্লাস ওয়াই, ওয়াই হয়ে গেছে। অথবা আপনি এখানে আমাদের ভেরিয়েবল লিখতে পারেন, ভার জেড সমান এক্স প্লাস ইকুয়াল ওয়াই। এখানে আমাদের আপনি জেড লিখেন। আনসার কত? 69। এটা মানে হচ্ছে এই যে জেড সমান এক্স প্লাস ওয়াই। বিষয়টা কি বুঝতে পেরেছি? আমি এক্স এবং ওয়াইকে একসাথে যুক্ত করে ফেলছি, এটাকে আমরা প্লাস ইকুয়াল লিখবো। এখন বলেন ভাইয়া দরকার আছে কি এটা এমন করার? আমি এটাও করলাম না, আমি যেটা করতে পারি এখানে আমাদের জেড সমান জেড প্লাস ইকুয়াল লিখলাম মনে করেন, তাইলে এখন আনসারটা কত আসে? নেন আসতেছে
আচ্ছা আমি ওইটাই লিখি, এক্স প্লাস ইকুয়ালটাই লিখি, তা তো কোনো সমস্যা নেই। আচ্ছা প্লাস ইকুয়ালের কাহিনীটা কি বুঝতে পেরেছেন? প্লাস ইকুয়ালটা আমরা এক্স ওয়াই কে একসঙ্গে করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের আমি 2 লিখি, তারপর আপনারা আরো সহজে বুঝতে পারবেন। এই যে এখানে আমাদের 3 লিখি বা 4 লিখি, তাইলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন 4 এবং 2 মিলে 6, প্লাস ইকুয়াল মানে হচ্ছে জেড সমান এক্স প্লাস ওয়াই। এরপর ভাই এখানে আমাদের মাইনাস ইকুয়াল দিলে কি হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই। এই তো। এখন বলুন ভাই এত কঠিন করে এগুলো শেখার কি দরকার? এগুলোর ব্যবহার সামনের দিকে রয়েছে, আপনাকে এগুলো জানতে হবে। একবার করে প্র্যাকটিস করবেন, মনে থাকবে না, মনে রাখারও দরকার নেই, শুধু একবার করে প্র্যাকটিস করেন, স্ক্রিনশট দিয়ে ভাইয়ার গ্রুপের মধ্যে জমা দেন, আমি এগুলো চেক করব। আপনি এগুলো তো আর একবার করবেন না। আমরা যখন HTML CSS শিখছি, HTML ট্যাগগুলোকে আমাদের মনে থাকতো না, আমরা অনেকবার লেখার পরে আমাদের মনে আছে। তো এই জাভা স্ক্রিপ্ট নিয়ে তো আমরা একটা দুটো প্রজেক্ট করব না, আমরা অনেকগুলো প্রজেক্ট করব। প্রজেক্ট করতে করতে এগুলো যে কোন ফাঁকে মুখস্থ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই যে ভাইয়েরা এখন মুখস্থ পারে, কেন পারতেছি? অনেকগুলো প্র্যাকটিস করছি এই জন্য। তো আপনাদেরকে প্র্যাকটিসটা আমিই দিব, আপনাদের এগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এখন কঠিন লাগবে, মাথার মধ্যে ড্রপ খেয়ে ফিরত আসবে, কোনো টেনশন করার দরকার নেই। আপনি একবার করে প্র্যাকটিস করে ফেলেন, পারলে 2 বার প্র্যাকটিস করেন, যদি বেশি ভালো মানুষ হন তাহলে 3 বার প্র্যাকটিস করবেন। এবার ভাইয়া যদি এখানে মধ্যে ইনটু দেই, এটা মানে কি? এক্স ইন্টু ওয়াই, এই যে 4 দুগুণে 8 হয়ে যাবে। এখানে মধ্যে যদি আমি ভাগ দেই, মানে 2কে 4 দিয়ে ভাগ করছে, এই যে 0.5। যদি মডুলাস দেই তাইলে সে কি করছে? ওই যে মডুলাসকে আর কি ভাগ করে ফেলছে, বুঝতে পারছেন? এই যে মডুলাস, এই যে মডুলাস এক্স মডুলাস ওয়াই, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে সেটাই আর কি সে দেখাচ্ছে। তারপরে আমরা এখানের মধ্যে এতটুকু তো বুঝতে পারলাম, যদি ভাইয়া ডাবল স্টার থাকে, এটা কিন্তু থাকে, ডাবল স্টার ইকুয়াল যদি হয়, বলেন তো ডাবল স্টার ইকুয়াল মানে কি? এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে কি পাওয়ার। এই যে এক্স এর পাওয়ার 4, এই যে কোথায় যেন চিহ্নটা, এই যে এটা। আচ্ছা 2 এর পাওয়ার যদি 4 দেই, আচ্ছা আমরা এটাকে 3 দেই, তো কি হয় আনসারটা আমরা একটু দেখি। হ্যাঁ 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার যদি 4 দেই কত হবে? 81 না? আচ্ছা 3 এর পাওয়ার যদি 2 দেই কত হবে? 3 3 9 হবে কিনা? মানে ডাবল স্টার ইকুয়াল মানে হচ্ছে তার পাওয়ার আর কি 3 স্কোয়ার। এখন যদি 3 কিউব দেই তাহলে দেখবেন তার আনসার হচ্ছে 3 3 9 3 9 27। আমি যদি 3 এর পাওয়ার 4 দেই তাহলে তার আনসার হয়ে যাবে 81। সবাই কি বুঝতে পেরেছে? বুঝি নেই মনে হয়। হ্যাঁ আমি বলি ভাইয়া, এই যে 3 এর পাওয়ার, এই যে এক্স ডাবল স্টার ইকুয়াল মানে হচ্ছে এক্স এর পাওয়ার ওয়াই। তো এক্স হচ্ছে আমার 3, 3 এর পাওয়ার যদি 1 দেই তাহলে আনসার কত? 1, মানে 3 একে 3। এখন আমার 3 এর পাওয়ার যদি 2 দেই, মানে এক্স এর পাওয়ার যদি 2 দেই, এই যে এক্স এর পাওয়ার যদি ওয়াইটাকে দেই, 3 এর পাওয়ার যদি 2 হয় তাহলে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9। আবার ভাইয়া যদি 3 এর পাওয়ার 3 দেই, 3 3 9, 3 3 9 3 9 27। আবার 3 এর পাওয়ার যদি 4 দেই, 3 3 9 3 9 27, 3 27 81। বিষয়টা বুঝতে পেরেছি? অর্থাৎ আপনি যার এক্স ডাবল স্টার ইকুয়াল মানে হচ্ছে এক্স এর পাওয়ার ওয়াই, এই এক্স এর পাওয়ার ওয়াই দিলে যা হবে তাই হচ্ছে আনসার। তো এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? অ্যাসাইনমেন্ট অপারেটরসটা অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে? এটা সবসময় ভ্যালু অ্যাসাইন করে হচ্ছে আর 3 9 27, কিন্তু 4 দিলে 81 হচ্ছে, এখানে একটু সমস্যা। এটা 4 আমি বলি, এই যে ভাইয়া এখানে 3 স্কোয়ার মানে কি জানেন? 3 স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3, হ্যাঁ 3 3 9। আবার যখন 3 এর পাওয়ার যখন 3 দিচ্ছি তখন 3 কয়টা ভাইয়া? 3টা। তাহলে দেখেন 3 3 9 3 নং কত? 27।
আবার 3 এর পাওয়ার যখন আমি 4 দিচ্ছি তখন 3 ইন্টু 3 ইন্টু আবার 3, তাহলে দেখেন গণেন আপনি, মানে 4টা 3 হয়ে যাচ্ছে। হ্যাঁ 3 3 9, 3 9 27, 3 27 81। অ্যাসাইনমেন্ট অপারেটরস শেষ হলো। এবার আসি আমরা কম্প্যারিজন বা কম্প্যারিজন অপারেটরস। তো কম্প্যারিজন অপারেটরসের ক্ষেত্রে ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন গ্রেটার দেন, এবং এগুলো হয়। তো এগুলো আমরা একটু প্র্যাকটিস করেই ফেলি। কম্প্যারিজন মানে কম্পেয়ার করবে। এখানে আমাদের আমার এক্স এবং ওয়াই রয়েছে, তো আমি var z সমান এক্স, দরকার নেই এটা এখানের মধ্যে দেখিয়ে দিই, তাহলে আপনারা সবচেয়ে ভালো বুঝবেন। এক্স সমান সমান ওয়াই, এক্স ডাবল ইকুয়াল ওয়াই, এটা মানে কি বলেন তো? এক্স এবং ওয়াই কি সমান? আসলে কম্পেয়ার করার জন্য না, আমরা যদি সমান দেখতে চাই, আমরা একটা ইকুয়াল দিলে হবে না, কিন্তু আমরা কম্পেয়ার যদি সমান করতে চাই তাহলে আমাদেরকে দুইটা ইকুয়াল দিতে হবে। ডাবল ইকুয়াল। এক্স ডাবল ইকুয়াল ওয়াই মানে হচ্ছে সে সমান কিনা, দেখেন ফলস। আমি যদি এখানে আমাদের 3 দেই তাহলে 3 এবং 3 হচ্ছে সমান, আনসার আসবে ট্রু। কম্পেয়ার করলাম, এখন দেখেন 3টে ইকুয়াল যদি থাকে আনসার কিন্তু সেম। আমি যদি এখানে আমাদের 4 দেই আনসার কিন্তু ফলস, সেম আনসার আসছে। তাহলে মূলত ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো ওইটাই, যেমন আপনি মনে করেন দুইটা ইকুয়াল দিয়েছেন, 3 এবং 4 কি সমান? ফলস। এখন ভাই এখানে মধ্যে 3 দিলাম, 3 এবং 3 সমান, সে বলছে কি ট্রু। এখন এই 3টাকে ভাইয়া নিয়ে আসলাম স্ট্রিং এর মধ্যে, তাহলে বলেন এই 3 এবং 3 কি সমান? না, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে কি স্ট্রিং, কিন্তু এখনো সে ট্রু বলছে। তাইলে বলেন আনসারটা কি সত্য নাকি মিথ্যা দিছে? না, মিথ্যা। কারণ আমার এখানের মধ্যে দ্বিতীয়টা তো কোনো নাম্বারই না, দ্বিতীয়টা হলো একটা স্ট্রিং, কারণ আমি কোটেশনের মধ্যে রেখেছি তাকে। দ্বিতীয়টা হচ্ছে আমার স্ট্রিং, প্রথমটা হচ্ছে নাম্বার। তো নাম্বার এবং স্ট্রিং তো কখনো সমান হতে পারে না। তো আপনি যদি সঠিক আনসারটা পেতে চান আপনাকে 3টে ইকুয়াল দিতে হবে। এখন দেখেন সে আনসার দিয়েছে ফলস। তো এটার পার্থক্য হচ্ছে, আমি লিখে দেই, এই যে আপনার দুইটা ইকুয়াল যখন থাকবে, এই দুইটা ইকুয়াল অর, আচ্ছা আমি অর লিখি, অর দুইটা ইকুয়াল অর মানে হচ্ছে জাস্ট ভ্যালু, ভ্যালু জাস্ট ভ্যালু আছে না, ডাটা, অথবা ভ্যালু বা ডাটা দিচ্ছে, ডাটা কম্পেয়ার করবে। আর 3টে ইকুয়াল যদি হয়, ভ্যালু অ্যান্ড ডাটা টাইপ কম্পেয়ার করবে। বিষয়টা কি বুঝতে পেরেছি? মানে সে যেটা করবে, এই দুইটা ইকুয়াল দিলে সে শুধু কি করবে, জাস্ট ডাটা টাইপটাকে দেখবে। আমি এটাকে এখানে কপি করে এখানে লিখে দিচ্ছি, আপনারা তারপরে বুঝতে পারবেন। এই যে এখন পড়েন, আনসারটা আপনারা নিজেরাই বলতে পারবেন। দেখেন ভাইয়া যখন দুইটা ইকুয়াল দিয়েছিলাম তখন সে ভুল আনসার দিয়েছে, অর্থাৎ সে শুধু ডাটা দেখছে, এখানেও 3 দেখছে, এখানেও 3 দেখছে। দেখেন ভাই এখানে 4 দেই, ফলস বলতেছে, তাহলে সে শুধু কি দেখতেছে, ডাটাটা দেখতেছে না, শুধু ডাটা দেখেই সে আনসার দিয়ে দিতেছে যে এটা ট্রু এটা ফলস। কিন্তু আমার ডাটা টাইপ, এটা ডাটা টাইপ কি স্ট্রিং নাকি নাম্বার? স্ট্রিং। তো আমাকে ডাটা টাইপ সহ চেক করতে হবে। আমরা যখনই কোনো একটা ভ্যালু সমান কিনা দেখতে যাব তখন আমরা অবশ্যই 3টে ইকুয়াল ব্যবহার করব।
এই 3টে ইকুয়াল মানে সে কি করবে, ভ্যালু তো দেখবেই, ভ্যালুর পাশাপাশি সে ডাটা টাইপ সহ দেখবে। আমরা কি এই 2টে ইকুয়াল এবং 3টে ইকুয়ালের পার্থক্য কি বুঝতে পেরেছি ভাইয়ারা? মানে সঠিক আনসারটা পেতে হলে আমাদেরকে 3টে ইকুয়াল ব্যবহার করতে হবে, বুঝছি? নাই তো সে ডাটা মানে স্ট্রিং এবং নাম্বারকে একসাথে করে ফেলবে। এখন সে ফলস বলছে, এটা একটা স্ট্রিং না, আমি যদি এখানের মধ্যে 3ও দেই বা 4ও দেই তাহলে সে বলবে ভুল। বাট আমি যখন এখানের মধ্যে 3 দিব তখন সে বলবে ট্রু। তাহলে দেখেন আমরা কম্পেয়ার করতে পারতেছি কিনা এক্স এবং ওয়াইকে। এই যে এক্স এবং ওয়াইকে আমরা ইকুয়াল, ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা কম্পেয়ার করেছি, এই জন্য এগুলাকে বলা হয় কম্প্যারিজন অপারেটরস। এরপর হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল মানে সমান না, তো আমি এখানে মধ্যে নট ইকুয়াল দিচ্ছি, নট ইকুয়াল। আচ্ছা ভাইয়া এক্স এবং ওয়াই কি এখন সমান নাকি সমান না? সমান, সমান। এই যে 3 এবং 3 সমান, বাট আমি বলছি নট ইকুয়াল, তাহলে সে কি করবে, বলতেছে ফলস। আসলে সে সমান। যদি এখন যদি আমি 4 দিতাম, দুটোটা সমান না, তাহলে সে বলবে নট ইকুয়াল। অর্থাৎ নট ইকুয়াল মানে আমার শর্তটা কি ছিল, ট্রু ছিল। এইবার আমি আবার এই 4টাকে কোটেশনের মধ্যে রাখলাম, এখন সে আনসার কি বলছে, ট্রু। যদি এখানের মধ্যে আরেকটা ইকুয়াল দেই, এই যে নট ডাবল ইকুয়াল, তখন নট ডাবল ইকুয়াল মানে কি আগের মতোই, এখন সে কি করবে, ডাটা টাইপ সহ চেক করবে। এখন দেখেন ফলস দিয়েছে, ও এখন আবার 2 দিয়েছে, কারণ দুটোটা তো আসলেই সমান না। 2 দিতাম, আনসার কি, ট্রু। তো এখানের মধ্যে আমি যদি ডাবল ইকুয়াল দেই তাইলে সে কি করবে, ট্রু। আসলে কাজটা কিন্তু সেম ভাবেই করতেছে, আপনাদের ডাবল ইকুয়ালে কিন্তু রয়েছে, হ্যাঁ, ডাবল ইকুয়াল দিয়ে আপনার ডাটা টাইপ সহ এটা চেক করতেছে। ডাবল ইকুয়ালের মাধ্যমে কিন্তু ডাটা টাইপ সহ চেক করতেছে। এটা ডাটা টাইপ সহজে চেক করতেছে, তা আপনি বুঝবেন কিভাবে, কারণ আমি তো এখানে নট ইকুয়াল দিয়েছি, বুঝছেন? নট ইকুয়াল মানে সে সমান না, এটা সে আনসার দিয়ে দিতেছে। এই যে আমি এখানে হ্যাঁ সমান দিলে ফলস দিবে। আমাদের এটা এক্সাম্পলটা আসলে তৈরি হচ্ছে না, আপনাদের নট ইকুয়ালও আছে, নট ডাবল ইকুয়ালও রয়েছে। আপনার নট ডাবল ইকুয়াল দিয়ে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে ডাটা টাইপ সহ চেক করে ফেলবে। এরপরে আমরা লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল মানে কি বলেন তো? এটা মানে হচ্ছে ওয়াইয়ের চেয়ে ছোট হবে বা সমান হবে, ওয়াইয়ের চেয়ে ছোট হবে বা সমান হবে। আচ্ছা এক্সটা কি ওয়াইয়ের চেয়ে ছোট? তাহলে দেখেন আনসার হবে ট্রু। অথবা এটা যদি 3 হয়, আনসার কি ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু ই হবে। যদি আমাদের এটা গ্রেটার দেন হতো এবং এখানের মধ্যে আমি 5 দিতাম, তাহলে বলতেছে এক্স এর মানটা হচ্ছে ওয়াইয়ের চেয়ে বড় বা সমান, তাহলে এটা আনসার হবে ফলস। ঠিক সেম ভাবে আপনারা এই প্র্যাকটিসগুলো করে নেবেন। এই যে লেস দেন বা গ্রেটার দেন একটা দিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই যে ফলস, আবার আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে সে বলবে ট্রু। বুঝতে পেরেছি সবাই? ইয়েস। এবার আসি আমরা কন্ডিশন অপারেটরস। কন্ডিশন অপারেটরসের মধ্যে ইফ, ইলস, ইলস ইফ, সুইচ কেস, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে ইফ, ইলস, ইলস ইফ, সুইচ কেস এগুলো আলোচনার আগে আমরা একটু লজিক্যাল অপারেটর নিয়ে একটু সামান্য একটু আলোচনা করি। আচ্ছা সবাই কি বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে? আচ্ছা আমরা আর 15 মিনিট ক্লাস করি। হ্যাঁ, কেউ যদি বিরক্ত হন ক্লাস থেকে লিভ নিতে পারেন, ক্লাসের রেকর্ড দেখে আপনি প্র্যাকটিস করে নেবেন। আর আমি এক্সাম নিব, এক্সাম যখন নিব তখন যদি না পারেন তখন তো আবার 12টা বাজবে, আর আমি সকল ক্লাসে ভিডিও কোনো ইউটিউবে দিব না। আমরা লজিক্যাল অপারেটরসটা একটু বুঝতেছি, একটু নিচে চলে আসি। লজিক্যাল অপারেটরসের মধ্যে আমরা ইফ এবং ইলসটাকেও নিয়ে আসি। হ্যাঁ, ইফ এবং ইলসটাকে নিয়ে আসি, এইগুলাকে আমি বাদ দিচ্ছি, সব বাদ দিয়ে দিচ্ছি।
অ্যান্সারটা আমরা লজিক্যাল এবং কন্ডিশন দোনোটাকে একসাথে বোঝাচ্ছি। যেমন আমি ইফ দিলাম, ইফ একটা কন্ডিশন দিলাম, ইফ ব্রেকেট এবং এখানের মধ্যে আপনি থার্ড ব্রেকেট দিবেন। আপনি দেখবেন এখন বলবেন যে ভাইয়া এগুলো লিখতে তো খুব কষ্ট, ইফের পরে আপনি একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আপনি ফার্স্ট ব্রেকেট বা প্যারেন্থিসিস দিয়েছেন, একটা কার্লি ব্রেকেটস দিয়েছেন, তারপরে এখানের মধ্যে আবার ইলস দিয়েছেন, ইলস দিয়ে আবার এখানে সেকেন্ড ব্রেকেট দিয়েছেন বা কার্লি ব্রেকেট দিয়েছেন। ভাই এগুলো তো লেখাটা কষ্টকর, আপনি লিখতে লিখতে একসময় আপনার হাত চলে আসবে, আপনি এগুলো লিখতে পারবেন। যখন কতগুলো প্র্যাকটিস করে ফেলবেন তখন আপনার কাছে এগুলো ইজি হয়ে যাবে। ইফ দিয়েছি এবং ইলস দিয়েছি, তো এই ইফের মধ্যে আমি লিখতেছি কনসোল ডট লগ ওয়াও ওয়াও, এখানের মধ্যে আমি লিখতেছি কনসোল ডট লগ, এখানের মধ্যে আমি লিখতেছি ব্যাড লাক, এটা বোঝানোর সুবিধাতে লিখতেছি। আর এখানের মধ্যে আমি TRUE ট্রু, এটাকে বলা হয় অ্যান্ড, TRUE ট্রু। এখানের মধ্যে ইফ এবং ইলস, ইফ মানে হচ্ছে যদি আমার প্রথম শর্তটা সত্য হয় তাহলে আনসার কি আসবে, ওয়াও। প্রথম কন্ডিশন বা শর্ত, এই কন্ডিশন বা শর্ত যদি সত্য হয় তাহলে আনসার কি আসবে, ওয়াও। প্রথম কন্ডিশন বা শর্তটা সত্য না হলে এই দ্বিতীয় ব্যাড লাকটা আসবে। আচ্ছা, প্রথম কন্ডিশন আমি কি দিয়েছি, প্রথম কন্ডিশন কি দিয়েছি, ট্রু। তো আচ্ছা, ট্রু হলে আমার আনসার কি ওয়াও আসবে নাকি ব্যাড লাক আসবে, দেখেন আনসার কি আসছে, ওয়াও। ভাইয়া যদি এখানের মধ্যে ফলস দেই তাহলে আনসার কি প্রথমটা আসবে নাকি দ্বিতীয়টা আসবে, ব্যাড লাক আসছে। এই ট্রু দিয়ে আপনি এখানের মধ্যে বিভিন্ন কন্ডিশন দিবেন। কন্ডিশন মানে হচ্ছে একটা বড় একটা ছোট বা এই শর্তগুলো আপনার থাকবে। এই শর্ত যদি মিলে যায় তাহলে প্রথম শর্তটা দেখাবে, শর্ত যদি না মিলে তাহলে দ্বিতীয় শর্তটা দেখাবে। আমরা কি ইফ এবং ইলসের ব্যবহারটা কি মোটামুটি হলো কি বুঝতে পেরেছি? ইফ ইলসের মাধ্যমে আপনি কন্ডিশন, এই যে এই ব্রেকেটের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিবেন, এই কন্ডিশনটা যদি শর্ত হয় তাহলে এটা দেখাবে, কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয়টা দেখাবে। আর ইলসিফ হচ্ছে আপনার একাধিক কন্ডিশন ব্যবহার করবে, মানে একটা ইফ দিয়েছেন তো আরেকটা ইলসিফ হবে, সেটা আমরা পরে বুঝবো। প্রথমে আমরা ইফ এবং ইলসটা বুঝি। এই ইফ এবং ইলসের মধ্যে আমরা লজিক্যাল অপারেটরসের ব্যবহারটাও শিখে ফেলি। লজিক্যাল অপারেটরসের মধ্যে আপনার এই যে TRUE ট্রু, আচ্ছা এখন এই ট্রু মানে প্রথম আনসারটা, তাই না? এই ট্রু এর মধ্যে আপনারা দেখবেন মাঝে মধ্যে কন্ডিশন আছে না, একাধিক থাকবে। এই যে একটা কন্ডিশন ট্রু, আরেকটা কন্ডিশন থাকবে, এরকম 4টা 5টা 10টা কন্ডিশন থাকবে। এরকম একাধিক কন্ডিশন যদি ট্রু ট্রু হয়, এটাও ট্রু এটাও ট্রু, এন্ড মানে হচ্ছে উভয়, একটু মিউট করব, এন্ড মানে আমার সবগুলোই ট্রু হতে হবে। এন্ড মানে কি বলেন তো, সবগুলোই ট্রু হতে হবে তাহলে প্রথম শর্তটা আসবে। আর যদি সবগুলো ট্রু না হয় তাহলে দ্বিতীয়টা আসবে। তাহলে দেখেন আমার এটা এটাও ট্রু হয়েছে এটাও ট্রু হয়েছে, তাহলে আনসার কি ওয়াও আসবে নাকি ব্যাড লাক আসবে? যদি এটা আমি অর দেই, একটা ফলস দেই, এখন আপনারা বলেন আনসার কি প্রথমটা আসবে নাকি দ্বিতীয়টা আসবে? ইয়েস, মানে এন্ড অপারেটর মানে তার মধ্যে যতগুলোই শর্ত থাকুক, এখানে আমাদের একটা শর্ত, দুইটা শর্ত, আমি আরেকটা শর্ত দিলাম, হ্যাঁ সবগুলো যদি ট্রু হয় তাহলে ওয়াও, একটাও যদি ফলস থাকে তাহলে আনসার আসবে না। দেখেন ব্যাড লাক আসছে। আমি যদি এটাও যদি ট্রু করে দেই তাহলে দেখেন প্রথমটাই আনসার আসবে, সবগুলাই ট্রু। তাহলে আমরা আবারও একটু ব্যাক করি। লজিক্যাল অপারেটরের মধ্যে আমরা এন্ড অপারেটর পাইলাম, অর অপারেটর পাইলাম। এন্ড অপারেটর মানে হচ্ছে সবগুলো যদি ট্রু হয় তাহলে আমার শর্ত মিলবে, সবগুলো যদি ট্রু না হয়, একটাও যদি ফলস থাকে তাহলে আমার দ্বিতীয়টা চলে আসবে। এন্ড অপারেটর কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এইবার আসি আমরা। যদি
ট্রুর সঙ্গে যদি ফলস ইনক্লুড থাকে তাহলে তো এই বিষয়টা আরেকটু ক্লিয়ার বুঝতে পারেন ভাইয়া যখন এটা এক্সাম্পল দিব। হ্যাঁ, দেখেন এই অথবা মানে কি জানেন, এইটা অথবা এটা যে কোনো একটা ট্রু হলে আনসার ওয়াও। কথা বুঝতে পারছেন? দেখেন এটা ট্রু, এটা ট্রু, দেখেন আনসার কিন্তু ওয়াও। এটা যদি ফলস করি আনসার কি আসবে বলেন তো? ওয়াও আসবে, কারণ ট্রু অথবা ফলস যে কোনো একটা হলেই হবে। যদি দুটোটাই যদি ফলস হয়ে যায় তাহলে আনসার আসবে ব্যাড লাক। তো ওয়াও এর ক্ষেত্রে আপনার অর এর ক্ষেত্রে, যেটা অর এর ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশনও যদি ট্রু হয় তাহলে আপনার আনসার ওয়াও, আর যদি সবগুলোই যদি ফলস হয় তাহলে এটা ব্যাড লাকে আসবে। তো আমরা এন্ড এবং ওয়াও এর কি প্রাথমিক একটা ব্যবহার কি বুঝতে পেরেছি? এখন আমরা আসি এক্সাম্পলে যাই। আমরা এক্সাম্পলে যাই, এটাকে আমরা এখানে আমাদের রেখে দেই। আমরা এখন এক্সাম্পলে আসতেছি। আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করব। কি ধরনের এক্সাম্পল দিলে ভালো হয়? আচ্ছা, ছোট মোটো একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, মনে করেন আমাদের এখানে মধ্যে কোনো একজন ভাইয়া অথবা আপুর নাম বলেন তো। মিল্লাত ভাই। জি, অনিক ভাই। মনে করেন অনিক ভাইয়ের কাছে আমার মোবাইলে হঠাৎ করে টাকা নেই। মনে করেন অনিক ভাই আমার প্রতিবেশী। অনিক ভাইকে বললাম, অনিক ভাই আমাকে 50 টাকা দেন। তো অনিক ভাই আমাকে 50 টাকা দিল। তো এখন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভার ANIK অনিক ইকুয়াল টু 50। অনিক ভাই আমাকে 50 টাকা দিয়েছে। এখন এই 50 টাকা আমি মোবাইলে রিচার্জ করব। তো আমি ইফ কন্ডিশন খাটাবো, ইফ, তারপর হচ্ছে আবার এখানের মধ্যে ইলস, EL। আমরা মিউট করব প্লিজ। হ্যাঁ, এই ইফের মধ্যে আমি লিখতেছি ANIK অনিক, অনিক ইকুয়াল। আচ্ছা, আমি 50 টাকা না, আমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন প্যাকেজ থাকে না, 49 টাকার প্যাকেজ আছে কিনা? আছে। মনে করেন আমার 49 টাকার প্যাকেজ আছে। তো এখন অনিক ভাই আমাকে কত টাকা দিচ্ছে? 50 টাকা দিচ্ছে। তা আমি বললাম যে আমার এটা যদি এই যে 49 টাকার বেশি অথবা সমান হয় তাহলে আমি কি করতে পারবো? কি করতে পারবো? ডাটা প্যাক। মনে করেন আমি ডাটা প্যাক নিতে পারবো। আমি মনে করি 49 টাকা দিয়ে একটা ডাটা প্যাক নিব। তাহলে দেখেন 49 টাকার চেয়ে বড় বা সমান যদি হয়, 49 টাকার উপরে যদি হয় তাহলে এটা ভালো জিনিস, আমি ডাটা প্যাক নিতে পারবো। আর ইলস হচ্ছে console.log ডাটা প্যাক নিতে পারবো না, পারবো না। আচ্ছা বলেন তো এখন আনসার কোনটা আসবে? ডাটা প্যাক নিতে পারবো। আমি বলছি ইফ যদি অনিকের ব্যালেন্স 49 টাকার চেয়ে বড় বা সমান হয় তাহলে আমি ডাটা প্যাক নিতে পারবো। এই অনিকের ব্যালেন্সটা যদি 49 টাকার চেয়ে কম হয় তাহলে আমি ডাটা প্যাক নিতে পারবো না। দেখেন এখানে মধ্যে আমি 30 লিখলাম। এখন মনে করেন আনসার কোনটা আসবে? ডাটা প্যাক নিতে পারবো না। সবাইকে আমরা ইফ এবং ইলসের ব্যবহারটা কি প্রাথমিকভাবে বুঝতে পেরেছি? সহজ না ভাইয়া? একদম সহজ। একটু প্র্যাকটিস করলে চলবে। আমি কি একটু কঠিন এক্সাম্পলে যাব? একটু কঠিন মানে আমাদের এই জায়গাটার আলোচনাটা আজকে শেষ করে ফেলি, আগামীকাল যেন আমরা একটু অ্যাডভান্স আলোচনা করতে পারি। একটা কঠিন আলোচনায় যাচ্ছি। আমাদের অনেক ভাই মনে করেন আপনাকে 30 টাকা দিয়েছে বা 20 টাকা দিয়েছে বা 50 টাকা দিয়েছে, যাই দেখ উনি কি কোনো একটা ব্যালেন্স দিয়েছেন উনি। তো ওই ব্যালেন্সটা আসলে ইভেন নাম্বার নাকি অড নাম্বার সেটা আমরা বের করব। এটা কিন্তু আপনার ইন্টারভিউ বোর্ডে এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। ইভেন নাম্বার কাকে বলে কেউ কি বলতে পারবেন? ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 0 হবে ভাগশেষ, তাই তো? যে সকল সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলোকে বলা হয়
বিজোড় সংখ্যা বা অড নাম্বার। তো আমরা এখানের মধ্যে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বের করাটা শিখব। আসেন, ইফ কন্ডিশন দিব এবং এখানের মধ্যে আমরা লিখব কনসোল ডট লগ এবং এখানের মধ্যে লিখতেছি ইভেন নাম্বার। এন্ড এখানের মধ্যে আমি লিখতেছি ইলস কনসোল অড নাম্বার। আমি তো লাইনে লিখতে সমস্যা হবে। হ্যাঁ, আপনি যদি এটা এই লাইনে লিখেন তা তো কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, বাট আপনি এখানে লিখলেই বিষয়টা সুন্দর। হ্যাঁ, আপনি নিচে লিখেন তা তো কোনো সমস্যা নেই ভাই, কোনো প্রবলেম নেই। ইভেন নাম্বার, আচ্ছা ইভেন নাম্বার এবং অড নাম্বার এই জোড় সংখ্যা বের করার কন্ডিশন কি কে বলতে পারবেন? এই যে ANI কে, অনেক ভাইকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি মনে করেন, তো ভাগশেষ কত হবে? 0 হবে, তাই না? আমরা কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটাকে কি বলা হয়? জোড় সংখ্যা বলা হয়। আর ভাগশেষ যদি 0 না হয় তাহলে সেটাকে বিজোড় সংখ্যা বলা হয়। তাহলে বলেন অনেক ভাই এখন 30 টাকা দিচ্ছেন, সেটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার? ইভেন নাম্বার। দেখেন আনসার হচ্ছে ইভেন নাম্বার। আমি যদি এটাকে 31 দেই তাহলে সেটা হচ্ছে অড নাম্বার। আমি যদি এখানের মধ্যে মনে করেন 45 দিই তাহলে সেটা হচ্ছে অড নাম্বার। আবার এখানের মধ্যে 44 দিয়েছি, সেটা হচ্ছে ইভেন নাম্বার। আমরা ইভেন নাম্বার এবং অড নাম্বারের যে ফাংশনটা বা এখানে আমাদের কন্ডিশনটা লিখছি সেটা কি বুঝতে পেরেছি? এখন মনে করেন আপনি একটা প্রোগ্রাম করতে যে একটা বিপদে পড়ে গেছেন। আচ্ছা, শূন্যকে কি আমরা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বলতে পারি? হ্যাঁ, তাহলে দেখেন শূন্যকে যখন আমি দিছি তাইলে তো ইভেন নাম্বার চলে আসছে। তাহলে বলেন আমি যে প্রবলেম লিখলাম বা আমি যে প্রোগ্রামটা লিখছি এই প্রোগ্রামটা কি 100% একুরেট সঠিক হয়েছে? হ্যাঁ, সঠিক হয়নি। তাইলে এখন এটা তো আমাদের সমাধান করতে হবে। কোনো ভাই কি পারবেন এটার সমাধানটা করতে? হোমওয়ার্ক দিব নাকি আমি এটা প্রবলেম সলভ করে দেব, আপনাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিব? প্রবলেম একটা সলভ করে দিই, আরেকটা আপনারা সলভ করবেন। এই যে এখানের মধ্যে আমরা যেটা করব, আমরা একটা সংখ্যাকে মনে করেন প্রথমেই ভাগ করি। এই যে মনে করেন আমি 50কে 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করছে, এখানে 25 আসছে আর এখানে কত আসছে? 50 আসছে। মনে করেন আমি ডিরেক্ট করতেছি এবং বলেন তো 50 কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার? আবার আমি 51কে আমরা একটু মিউট করবো ভাইয়া, শেষ করে দিব। হ্যাঁ, ঈদের পর অনেকদিন পর ক্লাস হয়েছে তো একটু দীর্ঘক্ষণে আলোচনা করতেছি। এটা আবার হবে 25 এবং আনসার হচ্ছে ভাগশেষ হচ্ছে 1। বলেন এটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার? অড নাম্বার। তাহলে দেখেন আমরা ইভেন নাম্বারের শর্ত হচ্ছে, 1 নাম্বার শর্ত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে, 1 নাম্বার শর্ত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে আমরা কিন্তু একটা শর্ত ঠিকমতো লিখছি, তাই না? আমাদেরকে এখানে মধ্যে আরেকটা শর্ত লিখতে হবে। আরেকটা শর্ত হচ্ছে যে আমরা এই যে অনিককে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। এই ভাগ করলেও যাতে ভাগশেষ আবার 0 হয়। তাইলে বলেন আমাদের এটা 2 দিয়ে ভাগ করছে, আর ভাগশেষ কত হয়েছে? 0। ভাগশেষ 0 হওয়াতে তো ইভেন নাম্বার হয়েছে। এবং আমি এখানের মধ্যে এন্ড দিব আর কি, মানে আরেকটা শর্ত দিব, এখানের সাথে আরেকটা শর্ত দিব, অনিককে যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে। আচ্ছা দেখেন যখন এটা ভাগশেষ 1 আসছিল তখন কি এটা ভাগশেষ 0 আসছে? আসেনি। এখন আসেন শূন্যকে আমি মনে করেন 2 দিয়ে ভাগ করব, শূন্যকে 2 দিয়ে ভাগ করলে 2 0 0 হবে, তার ভাগশেষ কত আসতেছে?
হ্যাঁ অড হয়ে যাবে। 2 এর 0 0 ভাগশেষ 0 আসতেছে, তাহলে দেখেন এই শর্তটা মানলো। তা আমরা দ্বিতীয়ত আরেকটা শর্ত দিয়ে দিব, তাকে এই ভাগশেষ তো আবার তার আবার হবে। আমি এটা একটু লিখে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে অনিককে আমি 2 দিয়ে ভাগ করলাম, আমার ভাগশেষ কত হয়েছে? 0 হয়েছে। এবং এখানের মধ্যে আমরা এন্ড দিব। এবং এটাও মানতে হবে, যখন আমি এই অনিককে আমি করব, আমরা একটু ভুল করছি, এখানে মধ্যে একটা ভুল হিসাব করছি, সেটা হচ্ছে ভাগ করব, ভাগটা কোথায়? এই যে ভাগ করলে ইকুয়াল করলে আমার এটা নট ইকুয়াল হবে। ভাগ করব 2 দিয়ে এবং এটা নট ইকুয়াল হবে 0। তাহলে দেখেন বিষয়টা, আমি যখন 50কে 2 দিয়ে ভাগ করছি 25 50 হয়েছে, ভাগশেষ কত? 0। আবার এই 2 দিয়ে ভাগ করলে এবং আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল কখনো 0 হবে না। এটা কি? এটা মানে কি? ভাগশেষ নাকি ভাগফল? ভাগফল। তাহলে দেখেন আমি এখন এই যে আমরা তো 0 দিলে সমস্যা হচ্ছে, তাই না? 0কে বাদ দেওয়ার জন্য দেখেন 0কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 এর 0 0 হয়। তাহলে ভাগফল 0 হলে আমার এটা কি ইভেন নাম্বারে থাকবে বলেন? এই শর্তটাকে আমরা বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে পুরাটা প্রবলেম আমি লিখে দেখাচ্ছি। ইলস ইফ, এখানে মধ্যে ইলস ইফ দিচ্ছি, আর একটা কন্ডিশন দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে মধ্যে আমি দিচ্ছি অনেক মডুলাস, মাথার উপর দিয়ে যাইতেছে রে, সমস্যা নাই, 0। এটা হচ্ছে 0, আনসার হচ্ছে 0, ZERO 0। আর ইলস, এগুলো হচ্ছে আপনার ব্রেনের খেলা, বুঝছেন? আপনাকে নিজে নিজে বিভিন্ন সলভগুলো এভাবেই করতে হবে। তো আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতেছি কেন? যেন আমরা মনে করেন প্র্যাকটিক্যাল লাইফে এই কাজগুলো আমরা করতে পারি। আর অড নাম্বার, এটা হবে অড নাম্বার, ODD, অড নাম্বার। দেখেন তো এখন আপনি এই 0 দেওয়ার পরে আনসার কি আসছে? 0 আসছে। আপনি যখন 30 দিবেন আনসার কি আসছে? ইভেন নাম্বার আসছে। আপনি যখন 31 দিবেন আনসার কত আসছে? অড নাম্বার আসছে। এখন আর প্রবলেমটা আছে, সলভ হয়েছে। তা আমরা এটাকে একটু আবার আলোচনা করি। আমরা 50 ভাগ 2 25 এবং 50 এবং ভাগশেষ 0, ইয়েস। আবার 51 আসেন, 51কে 2 দিয়ে ভাগ করেছি 25 50, ভাগশেষ হচ্ছে 1। এবার আমরা 0কে 2 দিয়ে ভাগ করি, 0কে 2 দিয়ে ভাগ করলে 2 0 0, ভাগশেষ হচ্ছে 0। তা আমাদের জোড় সংখ্যার সূত্র হচ্ছে কি? অনেককে 2 দিয়ে ভাগ করাতে ভাগশেষ 0। দেখেন তো এই 50কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0, আমাদের ইভেন নাম্বারের শর্ত মানছে কিনা? মানছে। তা আমরা এই জায়গা থেকে আমরা 2 দিয়ে যাকে 0কে ভাগ করলো তো আনসার কত আসতেছে? 0কে 2 দিয়ে ভাগ করার পর আনসার কত আসতেছে? 0। তাহলে দেখেন আমাদের এটাতে পড়ে গেছেন এটা, এই জন্য আমরা এন্ড দিছে। এন্ড মানে কি? আমার এটা ট্রু হতে হবে, এখানে শর্তটা যে এটাও ট্রু হতে হবে। মনে আছে একটু আগে যে আলোচনা করেছি, এখানে শর্তটাও ট্রু হতে হবে। এই শর্তটা অলরেডি ট্রু হয়েছে, এই 0-এর ক্ষেত্রে এই পাশে শর্তটা ট্রু হয়েছে, এই পাশে শর্তটা দেখেন ট্রু হয় না। এই 2কে যখন, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ না আমি এখন 0 দিয়ে চিন্তা করতেছি ভাইয়া। এই ধরেন মনে করেন তার আনসার 0, এই 0 দিয়েছি। এখন 0কে আমরা 2 দিয়ে ভাগ করলে 0 হয়, দেখেন। তাহলে এটা ইভেন নাম্বার এবং এন্ড দিচ্ছি। এন্ড মানে এই শর্তটা মানতে হবে। দেখেন অনেককে আবার 2 দিয়ে ভাগ করছি, ভাগফল হচ্ছে 0। আমরা বলছি নট ইকুয়াল 0 হতে হবে। তাহলে বলেন এটা কি ইভেন নাম্বার হবে? এটা হবে, কারণ আমার একটা ট্রু হয়েছে আর একটা ট্রু হয় না। এবার সে দ্বিতীয় স্টেপে এসে দেখবে অনেককে 2 দিয়ে ভাগ করছে আর
ভাগফল 0 হয়েছে, এই যে দ্বিতীয়টা মিলে গেছে 0। আর যদি দ্বিতীয়টা না মিলে তাহলে এটা অড নাম্বার। দেখেন কত সুন্দর করে মিলে গেছে। আমাদের 31কে যখন 2 দিয়ে ভাগ করব, ভাগশেষ হচ্ছে ইভেন নাকি অড, তো সে দেখছে কি 2 দিয়ে ভাগ করছে, আর ভাগশেষ প্রথমে কি হয়েছে 1। 31কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। তাইলে বলেন এটা কি প্রথম শর্তটা মিলছে? মানে নাই। দ্বিতীয় শর্ত তাও মানে নাই। তৃতীয় শর্তের ক্ষেত্রে সে অড নাম্বার দিয়ে দিছে। আবার যখন ভাইয়া এখানের মধ্যে 30 দিব, দেখছি যে অনিককে 2 দিয়ে ভাগ করছে, আর কত হয়েছে 0 হয়েছে ভাগশেষ, এবং অনিককে 2 দিয়ে ভাগ করছে, আর ভাগফল 0 হয়েছে, ভাগফল নট ইকুয়াল 0 হয়েছে, মানে 0 না, কারণ ভাগফল হচ্ছে 15, ইভেন নাম্বার দিয়ে দিছে। এইভাবে আমাদেরকে প্রবলেমগুলোই সলভ করতে হবে। আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেন আপনাদের আর প্রবলেম না হয়। আমরা কন্ডিশন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরসকে কিছুটা বুঝতে পেরেছি। এখানে আমাদের সুইচ কেসের ব্যবহারটা আগামী ক্লাসে দেখাবো, টার্নারি অপারেটরও আমি আগামী ক্লাসে দেখাবো, আজকে আর দেখাবো না। আজকে তো ভাবছিলাম দেখাইতে পারবো। আমরা এখানের মধ্যে মনে করেন ভার দিলাম, রেজাল্ট দিলাম, কারণ আমি নিলাম না রেজাল্ট ইকুয়াল টু, মনে করেন আমাদের বাংলাদেশে আপনি ম্যাথ পরীক্ষা দিচ্ছেন, এই যে ম্যাথ এক্সাম দিলাম, এখানের মধ্যে ম্যাথ রেজাল্ট RESULT, ম্যাথ রেজাল্ট হচ্ছে, মনে করেন আপনি ভালো স্টুডেন্ট তো 78 পেয়েছেন। এখন বাংলাদেশের যে গ্রেডিং সিস্টেমটা কেমন বলেন তো? ইফ কন্ডিশন দিলাম, ইয়েস, এখানের মধ্যে আমি কনসোল ডট লগ দিব। কনসোল ডট লগ হচ্ছে ইউ গট জিপিএ। আচ্ছা, আমাদের বাংলাদেশে জিপিএ সর্বনিম্ন কত আছে? ডি আছে মনে হয়, তাই না? জিপিএ ডি। এখন এই জিপিএ ডি এর শর্তটা কি হতে পারে বলেন তো? ম্যাথ RESULT, ম্যাথ রেজাল্ট, এই ম্যাথ রেজাল্টটা আমার হতে পারে 33-এর চেয়ে বড় বা সমান, তাই তো? 33-এর চেয়ে বড় বা সমান হলে এটা কি হবে? গ্রেড ডি। তবে 33-এর বড় তো এবং 40-এর ছোট, তাই না? তাহলে আমরা এখানের মধ্যে কি এন্ড দিব নাকি অর দিব বলেন তো? এন্ড দিব। কেন এন্ড দিব ভাইয়া? কারণ আমার এই কন্ডিশনটা মানতে হবে, এই কন্ডিশনটা মানতে হবে। এটাও যদি ট্রু হয় তাহলে আমার রেজাল্টে এটা আসবে। তাহলে দেখেন ম্যাথ রেজাল্ট বলছি 33-এর চেয়ে বড় বা সমান যদি হয়, আবার 40-এর চেয়ে ছোট বা সমান যদি হয়, তাহলে ইউ গট জিপিএ ডি। এবার আমরা দিব ইলস ইফ, মানে আরেকটা শর্ত। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনি প্রথমটা বললেন বড় বা সমান, আর পরেরটা বললেন ছোট বা সমান। হ্যাঁ, মানে আসলে এইটা যখন লিখতে যাই তখন অনেক সময় ভুলাই পড়ি। হ্যাঁ, মানে যে সমানটা হয় আগে চলে আসে না পরে, এইটা আসলে মনে রাখার উপায়টা বলবেন? ভাই আপনি এই শর্তটা, এই কন্ডিশনটা যদি আগে লেখেন, এই কন্ডিশনটা যদি পরে লেখেন তাতে কোনো সমস্যা নেই। বাট বিষয়টা হচ্ছে আমরা 33 বরাবর পাইলে পরীক্ষায় পাস, তাই না? এই জন্য বলছি 33 বরাবর মানে 33-এর সমান। আর 33-এর চেয়ে বেশি পাইলে এবং 40-এর চেয়ে কম অথবা 40-এর সমানও যদি পায় তাহলে সে জিপিএ ডি পাইছে। বুঝছেন ভাইয়া? আমার প্রশ্নটা আপনি হয়তো বুঝতে পারেন। হ্যাঁ ভাইয়া, গ্রেটার দেন সমান এটা দিবেন না? হ্যাঁ, এখন এইটারই মানে যখন লিখতে যাই প্রোগ্রাম করতে গেলে যখন হয় সমান আগে হয়ে যায় গ্রেটার দেন পরে, অথবা মানে এরকম মানে লেস দেন গ্রেটার দেন কোন সময় কি হবে এটা মনে রাখতে পারি না। এটা ভাইয়া আপনি যদি এইভাবে এই সমান অথবা এটা এভাবে দেন হবে, বাট আপনার এটা গুড প্র্যাকটিস হবে না। আপনি যেটা করবেন প্রথমে লেস দেনটা দিবেন, তারপর ইকুয়ালটা, এটা মনে রাখেন। ইকুয়ালটা সবসময় পরে দিবেন, ইকুয়ালটা সবসময় কি দিবেন ভাইয়া? পরে দিবেন। হ্যাঁ, এটাই আর কি।
ইকুয়াল সবসময় পরে দিব ভাইয়া। হ্যাঁ, ইকুয়াল তো আমাদের সবসময় পরেই দিতে হয়। অঙ্ক করার পরে কি হয়, একটা অঙ্ক করার পর সবার শেষে যে আমরা ইকুয়াল দিই, এইভাবে মনে রাখবো। কনসোল ডট লগ, এটাতে আমরা লিখতেছি ইউ গট জিপিএ ডি এর পরে হচ্ছে সি। আচ্ছা, জিপিএ সি যারা পায় তাদের নাম্বারটা কত হবে বলেন তো? 40 এর উপরে, কিন্তু 41 থেকে এই যে এটা কি 40-এর সমান বা উপরে হবে বলেন তো? এটা হবে 40-এর উপরে, 40-এর উপরে এবং 49-এর নিচে বা সমান, তাইলে ইউ গট জিপিএ সি। তাহলে ভাই এগুলাকে একটু ডুপ্লিকেট করে ফেলি, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, কতগুলো নিয়ে নিছি। এটা হচ্ছে ইউ গট জিপিএ সি, এটা হচ্ছে ইউ গট জিপিএ বি। আচ্ছা, বি গ্রেডের ক্ষেত্রে কি হবে? 50-এর চেয়ে বড় এবং 49-এর চেয়ে 59 থেকে ছোট বা সমান। আর যখন বি এর আগে কি হবে? এ। হ্যাঁ ভাইয়া, এই যে আমার এ মাইনাস যখন হবে তখন হবে এটা এটা 49 না, সরি 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 সরি, এটা হবে 50। হ্যাঁ, এই 50-এর ছোট বা সমান, তাই না? এটা হবে 60। 50 হলে তো গ্রেড পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, 49 হবে, 49 হয়। প্রথমটাই হ্যাঁ, প্রথমটা 40 হবে না, 39। 33 থেকে 39। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তাহলে এটা 39 হলে এটা হবে 39, এটা হবে 39-এর চেয়ে বড়। আর এটা হচ্ছে 49-এর চেয়ে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, 39 হলো 39.5 আসলে তখন তো রেজাল্ট আসবে না। 49.5 দিবে না। দিবে না, দশমিকে দেয় না রেজাল্ট। আচ্ছা, এখন হলো আমরা যদি কন্ডিশনটা এখানে আপনি 49.5 যদি দেন ভাইয়া, আমি বলি 49.5 যদি হয়, 40 দিলে তাইলে কন্ডিশন মিলবে। আপনি বলি 49.5, 49 দশমিকে চলে আসলে সারারা পরের ভ্যালুটা দিয়ে দেয়, তো আমরা তো 49-এর পরের মান দিচ্ছি। 49-এর চেয়ে বড় মানে 49 দশমিক ততমিক যাই হোক, আমার রেজাল্ট চলে আসবে। বুঝছেন ভাইয়া? আমি প্রথমটা নিলাম হলো 33, তারপরে হলো 40। হ্যাঁ, মানে 33-এর চেয়ে বড় বা সমান যদি হয়, 40 এর চেয়ে ছোট। 39-এর চেয়ে ছোট বা সমান যদি হয় জিপিএডি। আবার 39-এর চেয়ে বড় কিন্তু 49-এর চেয়ে ছোট বা সমান, তাহলে জিপিএসসি। আবার এখানের মধ্যে হবে 49-এর চেয়ে বড়, 49-এর চেয়ে বড় মানে আপনার দশমিকের পয়েন্টে চলে আসবে। তো 49-এর চেয়ে বড় কিন্তু 60-এর চেয়ে, এই যে 59-এর চেয়ে ছোট বা সমান যদি হয় তাহলে জিপিও হবে বি। এবং এখানের মধ্যে এসে আমরা দিব 59, আবার এই যে 59-এর চেয়ে বড় কিন্তু 69-এর চেয়ে ছোট বা সমান যদি হয় জিপিও হবে এ মাইনাস। আর যদি 70 হয়ে যায়, 70-এর চেয়ে বড় হয়, সরি 69-এর চেয়ে বড় হয়, 69-এর চেয়ে বড় হয় এবং 79-এর চেয়ে ছোট হয় তাহলে জিপি হবে এ। আবার যদি এটা এই যে 79 79-এর চেয়ে বড় হয় এবং 100-এর চেয়ে নিচে হয় বা 100-এর নিচে বা সমান যদি হয় তাহলে জিপিএ এ প্লাস, এ প্লাস, এ প্লাস। এবং এখানের মধ্যে আমরা ইলসি দিয়ে দিব। আরেকটা কন্ডিশন দিতে পারেন, ইলস ইফ যদি আপনার 33-এর চেয়ে কম হয়, তাই না? মানে 33-এর চেয়ে যদি কম হয় তাহলে সে কি করছে? ফেল করেছে। এইটা কি ভাই শুধুমাত্র মানে ইলস দিলেই তো হয়ে যাচ্ছে, আমার কি দরকার আছে কি? এটাতে কন্ডিশনের তো দেওয়ার দরকার নাই, তাই না? এর বাইরে গেলে সে ইউ গট ফেল। এই যে আপনি এখানের মধ্যে ফেল দিয়ে দেন, ইউ গট জিপিএ এফ।
এইবার দেখেন আমরা এই আমাদের রেজাল্ট সিস্টেমটা আমরা দেখি কাজ করে কিনা। এই যে দেখেন 78 কোথায় আসে? 69 চেয়ে বড়, 79 থেকে ছোট, গট জিপিএফ এ। আমরা যদি এটাকে 55 দেই কত আসবে? ইউ গট বি। আমরা যদি 33 দেই ডি। আমরা যদি এটাকে 32 দেই ফেল। আমরা যদি 101 দেই, এটা তো কখনো হতে পারে না, এটাও ফেল, মানে ডুপ্লিকেট করছে সে। আমরা দেখেন এখানে মধ্যে এন্ড দিয়েছি কেন? এন্ড দিয়েছি কারণ আমাদের এই শর্তটাও মানতে হবে, এই শর্তটা মানতে হবে। দুটোটাই ট্রু হলে তাইলে সে নিচের স্টেপে যেতে পারবে। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমরা একটু শর্টকাট ভাবে আলোচনা করে ফেলি। অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, স্ট্রিং অপারেটরস, কম্পারিজন অপারেটরস, কন্ডিশন, লজিক্যাল, বিট ওয়াইজ নিয়ে আলোচনা করার দরকার নেই। আগামীকাল ইনশাল্লাহ আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করব, টার্নারি অপারেটরস নিয়ে আলোচনা করব, ইফ ইলস নিয়ে অনেকগুলো প্রবলেমের সলভিং ক্লাস আগামীকাল করবে ইনশাআল্লাহ। আগামীকাল ক্লাস মানে পরবর্তী ক্লাসে। হ্যাঁ ভাইয়া।